আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সিকিউ পার্টটা সলভ করতেছি। দেরি না করে শুরু করি। দেখো, 1 নম্বর কোশ্চেনটা আমাদের, ওয়েট, আচ্ছা দেখো 1 নম্বর কি বলছে যে একাদশের ছাত্র আহনাব ল্যাবরেটরিতে টাইট্রেশনের মাধ্যমে প্রমাণ Na2CO3 দ্রবণের সাহায্যে অক্সালিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য 10 ml Na2CO3 দ্রবণ নিল। অন্যদিকে ওয়াসিফ অন্য একটি পরীক্ষণে নমুনা হিসেবে 80 মিলিগ্রাম পরিমাণ নিয়ে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দহন প্রক্রিয়া সম্পন্ন করলো। তো কতে আমার বলছে যে দ্রবণ তাপ কাকে বলে। আমি এখানে দিয়ে দিছি যে দ্রবণ তাপ হচ্ছে কি স্থির তাপমাত্রায় পর্যাপ্ত পরিমাণ দ্রাবকে এক মোল পরিমাণ কোনো দ্রব্য সম্পূর্ণরূপে দ্রবীভূত করলে যে পরিমাণ তাপের উদ্ভব বা শোষণ ঘটে তাকে ওই দ্রবের দ্রবণ তাপ বা হিট অফ সলিউশন বলে। অন্যভাবেও দেওয়া যায়, তোমরা চাইলে দিতে পারো, সমস্যা নাই। তো এখানে ধরো সংজ্ঞায় 2টা পয়েন্ট যদি তোমরা মিস করো তাহলে কিন্তু মার্ক পাবে না। 2টা পয়েন্ট মিস করা যাবে না। সেটা কি? 1 মোল দ্রব্য আর পর্যাপ্ত দ্রাবক। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিই যে এক এক মোল দ্রব্য আর পর্যাপ্ত পর্যাপ্ত দ্রাবক। এখন সংজ্ঞা তো তোমরা অনেকভাবে দিতে পারো, কিন্তু যদি কোনোভাবে তোমরা হচ্ছে 1 মোল দ্রব্য আর পর্যাপ্ত দ্রাবক এটা যদি তোমরা না মেনশন করো তাহলে হচ্ছে তোমরা কোনো মার্কসই পাবা না। ঠিক আছে, কোনো পার্সিয়াল দেওয়ার সুযোগ নেই। দেখো, খ নম্বরে আমাদের কি বলছে, সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু SiO2 কঠিন, কেন ব্যাখ্যা করো। এটা, এই কোশ্চেনটা আসলে আমি এতবার পাইছি আমার লাইফে, ঢাবিতেও একবার মেবি পাইছিলাম। SiO2 যে চেইন ফরম্যাটে আপনাকে করতে হয় না, ওই টাইপের একটা কোশ্চেন পাইছিলাম। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা, এখন যদি স্কিপ করো তাহলে কিন্তু সামনে আবার সমস্যা হবে। তো এইটা ধরো যারা না পারছো তারা আবার পড়বা, কারণ সামনে অ্যাডমিশনে মনে করবা যে এই টাইপ কোশ্চেন আসবেই। দেখো এখানে এটা কিন্তু আমার ক্ষয়ের সলভ আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলেও SiO2 কি একটা কঠিন কঠিন পদার্থ। এর মূল কারণ এদের রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের ভিন্নতা। কার্বন ও অক্সিজেন উভয়ের আকার ছোট হওয়ায় এরা নিজেদের মধ্যে পাই পাই বন্ধন গঠন করে স্থিতিশীল দ্বিবন্ধনযুক্ত অণু এরকম দেখাই দেবে তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে এবং এদের মধ্যে কেবল দুর্বল ভ্যান্ডারওয়ালস, এই যে দুর্বল ভ্যান্ডারওয়ালস আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল দুর্বল হওয়ায় সাধারণ তাপমাত্রায় এরা কি গ্যাসীয়। অন্যদিকে এবার এবার আবার আমাদের সিলিকন আলাদা পার্ট করে দেখা যাবে। সিলিকন পরমাণুর আকার বড় হওয়ায় এটি অক্সিজেনের সাথে স্থিতিশীল কি গঠন করে, পাই বন্ধন গঠন করে। পাই বন্ধন গঠন করতে পারে কেন্দ্রীয় পরমাণু। এর বদলে প্রতিটি সিলিকন পরমাণু 4টি অক্সিজেন পরমাণুর সাথে এবং প্রতিটি অক্সিজেন পরমাণু 2টি সিলিকন পরমাণুর সাথে একক সমযোজী বন্ধন গঠন করে একটি বিশাল ত্রিমাত্রিক পলিমার বা দৈত্যাকার অণু, জায়ান্ট মলিকিউল, এগুলো যদি দেও ইংলিশে তাইলে মনে করো ফুল মার্কস, কোনো কথা নাই, তৈরি করে। এই বিশাল কাঠামো ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, তাই সাধারণ তাপমাত্রায় SiO2 সিলিকা বা বালি কঠিন অবস্থায় থাকে। এইভাবে হচ্ছে তোমার ব্যাখ্যা দিতে হবে। এখন অন্যভাবে এটা মনে রাখতে পারো যে কার্বন ডাইঅক্সাইড হলো কিন্তু সিঙ্গেল মানুষদের মতো, ঠিক আছে, একলা থাকে, দুর্বল বন্ড, তাই উড়ে যায় গ্যাস। ঠিক আছে, আর SiO2 কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক, ধরো সবাই সবার হাত ধরে আছে, মানে ত্রিমাত্রিক কাঠামো, একে কিন্তু ভাঙা কঠিন। তাহলে কার্বন ডাইঅক্সাইড মনে রাখবা যে, দেখো কার্বন ডাইঅক্সাইড মানে এমসিকিউতে যদি আসে কার্বন ডাইঅক্সাইড মনে করবা যে সিঙ্গেল, ধরো আমার মধ্যে যারা সিঙ্গেল আছে তাদের কেউ নাই, এইটা মনে রাখতে পারো। সিঙ্গেল মানুষদের মতো একলা থাকে, এবং সেটা হচ্ছে যদি একলা থাকে তাহলে কি তার কি কোনো মানে দুর্বল বন্ড থাকবে না, দুর্বল বন্ধন, ঠিক আছে, ও একলা, ওর কেউ নাই, ওকে সাহায্য করার মতো কেউ নাই, ঠিক আছে, তাহলে ও কিন্তু দুর্বল বন্ধন, তাই একসময় কি হবে, ও উড়ে যাবে। ওই একসময় যদি উড়ে উড়ে যাবে মানে হচ্ছে কি করবে, গ্যাস হয়ে যায়। উড়ে যাওয়া মানে কি, ধরো গ্যাস হয়ে যাবে। তাই কার্বন ডাইঅক্সাইড কি একটা গ্যাস। এভাবে মনে রাখতে পারো যে সিঙ্গেল, যার কেউ নাই, ও কিছুই লাইফে করতে পারবে না, ওর হচ্ছে দুর্বল বন্ধন, এবং হচ্ছে ও একসময় কিন্তু উড়ে যাবে। ঠিক আছে, ও কিন্তু গ্যাস হয়ে উড়ে যাবে। কিন্তু SiO2 এটা কিন্তু একটা বিশাল নেটওয়ার্ক। ধরো এখানে লিখি, অপরদিকে SiO2
এই ধরো একটা প্লে বয় টাইপের, ধরো প্লে বয়, এর অনেক নেটওয়ার্ক, ঠিক আছে, অনেক নেটওয়ার্ক মানে কি বিশাল নেটওয়ার্ক, তাহলে কি এ কিন্তু সবার হাত ধরে থাকবে, সবার হাত মানে সবাইকেও টাইম দিবে, সবার হাত ধরে থাকবে, এবং একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করা যাবে, করবে না? তাহলে এটা কি, একটা ত্রিমাত্রিক কাঠামো, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কাঠামো, ঠিক আছে। তাইলে একে কিন্তু ভাঙা খুবই কঠিন, একে ভাঙা কিন্তু ভাঙা খুবই কঠিন, কারণ ওকে ওকে তুমি যতই ভালো করতে চাও ওটাই করবে, ভাঙা খুবই কঠিন, ও জীবনে হয়েছে গ্যাস হয়ে উড়ে যাবেন, তাহলে কিন্তু একটা কঠিন। অল্টারনেটিভ তুমি অন্যভাবে মনে রাখতে পারো, ধরো আরেকটা বিষয়, ধরো SiO2 একটা ছোট চেইন আইকে তুমি দেখাইতে পারো অল্টারনেটিভ, যেমন বইতে দেখো আছে অল্টারনেটিভ, আমি বলি অল্টারনেটিভ, সেটা হচ্ছে কি SiO2, SiO2 এর একটা চেইনের মাধ্যমে আমরা দেখাই না, বইয়ে চিত্র আছে একটা সুন্দর চেইনের মাধ্যমে সে, ঠিক আছে, ওই চিত্রটা যদি তুমি যদি আইকে দাও তাহলে তো কোনো কথাই নাই, যে তখন ওই যে সিলিকন হচ্ছে কিন্তু মাঝে থাকবে, সিলিকন মাঝে থাকে এবং চারদিকে এরকম অক্সিজেন হচ্ছে ছড়ানো ছিটানো থাকবে, কিন্তু অক্সিজেন 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 অক্সিজেন, আবার আবার একটা মাঝখানে সিলিকন দিব, আবার এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, ঠিক আছে। তাহলে সিলিকন হচ্ছে ধরো ওর হাত, মানে ও হচ্ছে খুব কঠিন, আর তোমার কার্বন ডাইঅক্সাইড ও কিন্তু হচ্ছে গ্যাস, একসময় উড়ে যাবে। এখন গেল এটা খ নাম্বার। গ নাম্বারে বলছে যে উদ্দীপকের উল্লেখিত আহানাফের পরীক্ষণটি সম্পন্ন করতে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে যে কোনো দুটি ব্যবহারের কৌশল বর্ণনা করো। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকে উল্লেখিত দুটি বিশ্লেষণীয় পদ্ধতির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব। তো ঠিক আছে, এখানে আমি নেক্সটে যাই। দেখো নেক্সট আমি এখানে কিন্তু দিয়ে দিছি যে গতে উদ্দীপকে আহনাফ ল্যাবরেটরিতে প্রমাণ Na2CO3 দ্রবণের সাহায্যে অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করেছে। এটি একটা এটা কি টাইট্রেশন প্রক্রিয়া, অবশ্যই মেনশন করতে হবে টাইট্রেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ব্যবহৃত প্রধান দুটি যন্ত্রপাতি হলো পিপেট, আর কি বুলেট। নিচেদের ব্যবহারের কৌশল বর্ণনা করলো। এক নম্বরে দিয়ে দিবা পিপেটের ব্যবহারের কৌশল, ধৌতকরণ। প্রথমে পিপেটটিকে পাতিত পানি, ডিস্টিলেটেড ওয়াটার, এভাবে মেনশন করে দিলে খুব ভালো হয়, ডিস্টিলেটেড ওয়াটার দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর যে দ্রবণটি, যেমন অক্সালিক অ্যাসিড বা Na2CO3 পিপেট দিয়ে মাপা হবে, সেই দ্রবণ দিয়ে একবার রিন্স বা ধুয়ে নিতে হবে। দ্রবণ নেওয়া পিপেটের উপরে প্রান্তে একটি রাবার বাল্ব, পিপেট ফিল্টার লাগিয়ে সাবধানে দ্রবণ টেনে নিতে হবে যেন দ্রবণ নির্দিষ্ট দাগের উপরে উঠে। তারপর সমন্বয়, এবার বাল্ব খুলে তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে পিপেটের মুখ চেপে ধরে ধীরে ধীরে চাপ কমিয়ে দ্রবণের নিম্ন বক্রতল, লোয়ার মেনসিকাস পিপেটের নির্দিষ্ট দাগ বরাবর মিলাতে হবে। তারপর স্থানান্তর দেওয়া আছে। শেষে কনিক্যাল ফ্লাক্সের দ্রবণটি সাবধানে ঢেলে দিতে হবে। পিপেটের মাথায় লেগে থাকা শেষ ফোঁটাটি ফু দিয়ে বের করা যাবে না, ফ্লাক্সের গায়ে আলতো করে ছুঁয়ে দিতে হবে। এগুলো কিন্তু সব ব্যাখ্যা। তো 2 নম্বর, এটা কিন্তু 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর বলছে বুলেটের ব্যবহারের কৌশল, ধৌতকরণ। বুলেটটিকে প্রথমে পাতিত পানি এবং পরে যে দ্রবণটি সাধারণত টাইট্রেট এতে নেওয়া হবে তা দিয়ে রিন্স করে নিতে হবে। দ্রবণ ভর্তি, ফানেল ব্যবহার করে বুলেট জিরো দাগের কিছুটা উপর পর্যন্ত নিতে হবে, এটা সরাই নিতে হবে। তারপর রিডিং নেওয়ার সময় চোখ বক্রতলে ঠিক সমান্তরালে রাখতে হবে, প্যারালাক্স ত্রুটি যেন না হয়, ঠিক আছে। তো এখানে দাঁড়া, ভুলে পেজটা নিয়ে সেটা রিমুভ করি। আচ্ছা, আমরা কোনটা যেন ছিলাম, হ্যাঁ আমরা এটাই ছিলাম। তো এখানে একটা বিষয়ে ধরো স্টুডেন্টদের কিন্তু প্রায় বুলেট আর পিপেটের মধ্যে প্যাচ লাগে। কিরকম প্যাচ লাগে? ধরো আহ যেটা দিয়ে আমরা পিঁপড়ার মধ্যে চুষে টেনে টেনে তুলি সেইটা কিন্তু হচ্ছে পিপেট, আর যেটা স্ট্যান্ডে লাগানো থাকে সেটা হচ্ছে বুলেট। আমি কি বুঝাইতে পারছি? এভাবে মনে রাখি, অনেকে কনফিউশন লাগে যে তোমার হচ্ছে পিপেট কি। পিপেটের একটা উদাহরণ আমি বলি। পিপেট পিপেট হচ্ছে যে তোমার যেটা দিয়ে আমরা পিঁপড়ার মতো চুষে টেনে তুলি, পিঁপড়ার মতো পিঁপড়ার মতো চুষে টেনে তুলি,
ঠিক আছে, এইটা কি, তো এটা হচ্ছে পিপেট, এটা হচ্ছে পিপেট। আর যেটা স্ট্যান্ডে লাগানো থাকে বুলেট, এগুলো একটু উদাহরণগুলো মনে রাখো তাহলে আর ভুল হবে না। বুলেট হচ্ছে যেটা যেটা স্ট্যান্ডে যেটা কি স্ট্যান্ডে লাগানো থাকে। যেমন পিপেটের শেষের ফোঁটা, যদি তোমরা ল্যাবে করে থাকো দেখবা যে পিপেটের শেষের ফোঁটা ফু দিয়ে ফেলা যাবে না, এটা কিন্তু একটা ল্যাবের একটা বড় ভুল। এবং রিডিং নেওয়ার সময় সব সময় অবতল পৃষ্ঠ মানে লোয়ার, ওই যে লোয়ার মেনিসকাস কাউন্ট করতে হবে, ঠিক আছে। তাইলে ল্যাবে তোমরা যারা করছো, যাদের কলেজে করাইছিল তারা হচ্ছে এটা জানো যে পিপেটের শেষে মানে শেষের ফোঁটা কিন্তু ফু দিয়ে তোলা যাবে না, এটা একটা বড় ভুল ল্যাবের। শেষের ফোঁটা, শেষের ফোঁটা ফু দিয়ে ফু দিয়ে তোমার ফেলা যাবে না, ফেলা যাবে না। এবং রিডিং নেওয়ার সময় অবতল পৃষ্ঠ কাউন্ট করতে হবে। রিডিং নেওয়ার সময় এগুলো তোমরা সিকিউতেও চাইলে দিতে পারো, সমস্যা নাই। রিডিং নেওয়ার সময় সব সময় সব সময় সব সময় কিন্তু অবতল পৃষ্ঠ কাউন্ট করতে হবে, অবতল পৃষ্ঠ কাউন্ট করতে হবে। তো একটু দেখাইলাম, দেখো। তারপর আমরা ঘতে যাই। ঘতে বলছে উদ্দীপকের উল্লেখিত দুটি বিশ্লেষণীয় পদ্ধতির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব যুক্তি সহ বিশ্লেষণ করো। প্রিভিয়াসে যাই, আমাদের বলছে এই যে এখানে উদ্দীপক উল্লেখিত দুটি বিশ্লেষণীয় পদ্ধতির মধ্যে কোনটি পরিবেশ বান্ধব, ঠিক আছে। তো এখানে ব্যাখ্যা দেওয়া উদ্দীপক উল্লেখিত আহনাফের পদ্ধতিটি হলো ম্যাক্রো বিশ্লেষণ এবং ওয়াসিফের পদ্ধতিটি হলো সেমি মাইক্রো বিশ্লেষণ, এরকম মেনশন করে দিতে হবে। এই দুটি পদ্ধতির মধ্যে ওয়াসিফের ব্যবহৃত সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি অধিক পরিবেশ বান্ধব, নিচের সপক্ষে যুক্তি বিশ্লেষণ করা হলো। তুমি তো জানোই যে কোনটা অ্যান্সার হবে, তুমি যদি আগেই দিয়ে দেবে স্যাররা আর নিচের পড়া পড়বে না, বুঝবে, মানে ডিরেক্ট আগেই দিয়ে দেবে মার্ক। তো উদ্যোগে দেখে যাচ্ছে আহনাফ 10 মিলিলিটার পরিমাণ দ্রবণ ব্যবহার করেছে যা ম্যাক্রো বিশ্লেষণ অন্তর্ভুক্ত, যা সাধারণত 10 থেকে 25 মিলিমিটার বা 0.5 গ্রাম থেকে 2 গ্রামে ব্যবহৃত হয়। অন্যদিকে ওয়াসিফ মাত্র 8 মিলিগ্রাম 0.8 গ্রাম নমুনা ব্যবহার করেছে, যা সেমি মাইক্রো বিশ্লেষণ অন্তর্ভুক্ত, এর পরিসর 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম। তো সেমি মাইক্রো পদ্ধতি নিম্নলিখিত কারণে পরিবেশ বান্ধব দেওয়া হলো যে রাসায়নিক পদার্থের সাশ্রয়, ম্যাক্রো পদ্ধতির তুলনায় সেমি মাইক্রো পদ্ধতি রাসায়নিক পদার্থের ব্যবহার অনেক কম, প্রায় 20 থেকে 30 ভাগ কম হয়, ফলে মূল্যবান রাসায়নিক পদার্থের অপচয় কমে। বর্জ্য হ্রাস বা গ্রিন কেমিস্ট্রি, পরিবেশ রসায়নে গ্রিন কেমিস্ট্রির অন্যতম শর্ত হলো বর্জ্য কমানো। ওই যে আমরা 13টা পড়ছিলাম না বইয়ে গ্রিন কেমিস্ট্রির, ওইটা কিন্তু এই সেমি মাইক্রো স্কেলে রাসায়নিক দ্রব্য কম ব্যবহৃত হওয়ায় বিক্রিয়া শেষে সৃষ্ট ক্ষতিকর রাসায়নিক বর্জ্যের পরিমাণও জ্যামিতিক হারে কমে। তারপর বলছে বিষাক্ত গ্যাসের নির্গমন হ্রাস, পরিহারে প্রায় বিষাক্ত গ্যাস H2S NO2 SO2 এগুলো কিন্তু একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। সেই মাইক্রো পদ্ধতিতে বিকারক কম থাকায় এই বিষাক্ত গ্যাসগুলো অনেক কম উৎপন্ন হয়, যা ল্যাবের পরিবেশ ও বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখে। ঝুঁকি হ্রাস, দহন বা ক্ষতিকর এসিড ব্যবহারের ক্ষেত্রে উপাদানের পরিমাণ কম হলে দুর্ঘটনার ঝুঁকি বা বিস্ফোরণের মাত্রায় একদমই থাকে না। সুতরাং ফাইনালি অ্যান্সার দেবে যে কম রাসায়নিকের ব্যবহার, ন্যূনতম বর্জ্য উৎপাদন, দূষণ কমানোর সক্ষমতা থাকায় এটি সুস্পষ্ট যে আহনাফের পদ্ধতির চেয়ে ওয়াসিফের সেমি মাইক্রো পদ্ধতি গ্রিন কেমিস্ট্রি নীতি অনুসরণ করে, এটি অধিক পরিবেশ বান্ধব। লিখলে কোনো কথা নেই, ফুল মার্কস, ঠিক আছে। তো এই প্রশ্নের ট্রিক কি, যে উদ্দীপক থেকে স্কেল ধরতে পাওয়া, ঠিক আছে। যদি স্কেল ধরতে পারো তাইলেই হচ্ছে তোমার বাকি ক্যালকুলেশন তুমি পেরে যাবা। ধরো এখানে দেখো আমি একটু লিখে দিই যে 10 মিলিলিটার, এটা কি ম্যাক্রো, 10 মিলিলিটার এটা কি ম্যাক্রো। আচ্ছা, ম্যাক্রো মানে হচ্ছে কিন্তু অনেক, ম্যাক্রো কিন্তু অনেকই বড়, ঠিক আছে। তারপর ধরো 80 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম, ঠিক আছে, এটা কি 0.08 গ্রাম
এটা কি সেমি মাইক্রো, সেমি মাইক্রো, এটা কি সেমি মাইক্রো, তাহলে সেমি মাইক্রো মানে কি, এটা মাঝারি, মাঝারি। যেহেতু 80 মিলিগ্রাম পরিমাণটা, দেখো যেহেতু 80 মিলিগ্রাম পরিমাণটা 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম এই রেঞ্জের মধ্যে পড়ে, সুতরাং এটা সেমি মাইক্রো। লজিকটা কি, যেখানে জিনিস কম লাগে সেখানে আবর্জনা ওয়েস্ট কম হয়, গ্যাসও কম ছড়ায়, তাই কম জিনিসের পরীক্ষায় কিন্তু পরিবেশ বান্ধব। আমি কি বুঝাইতে পারছি? যেমন এখানে দেখো যে 80 মিলিগ্রাম, এটা কিন্তু এই রেঞ্জের ভিতর পড়ে, এই রেঞ্জের ভিতর পড়তেছে না, তাই এটা কি সেমি মাইক্রো। এভাবে লিখে দেবে। সুতরাং 80 মিলিগ্রাম এটা হচ্ছে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম এই, একটু ইংলিশে লিখলাম, তোর বাংলায় এই রেঞ্জের মধ্যে পড়ে, এই রেঞ্জের, আরে এটা ঝামেলা করতেছে তো, এই রেঞ্জের মধ্যে পড়ে, এই রেঞ্জের মধ্যে পড়ে, তাইলে তাহলে এটা কি, এটা সেমি মাইক্রো। মানে তুমি যদি এইটা ধরতে পারো তাহলেই খেলা শেষ। তাইলে তাইলে এটা কি, এটা হচ্ছে কিন্তু সেমি মাইক্রো, সেমি সেমি মাইক্রো। আচ্ছা, তো এরপর কি লজিকটা কি দেবো এখানে, স্টার চিহ্ন দিয়ে দিই, যে যেখানে জিনিস কম লাগে, যেখানে যেখানে জিনিস যেখানে জিনিস কম লাগে সেখানে সেখানে আবর্জনা আবর্জনা কিন্তু কি হয়, আবর্জনা কিন্তু কম হয়, তখন কি হবে, গ্যাসও কম ছড়াবে, গ্যাসও কম ছড়াবে। সুতরাং কম জিনিসের পরীক্ষাটাই পরিবেশ বান্ধব, কম জিনিসের পরীক্ষাটাই পরিবেশ, উফ রে, পরিবেশ বান্ধব। মানে গ্রাফিক্স ট্যাবলেটে হচ্ছে পেনটার মানে নিচে একটা হচ্ছে বাটন আছে, ওই বাটনটা বারবার প্রেস করার কারণে আমার ইরেজটা সিলেক্ট করে ওই জন্য এটা বারবার চলে আসে। সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে এটা চেঞ্জ করে দেবো। তো আমরা এটা দেখো 2 নম্বরে আমরা যাই। দেখো এখন 2 নম্বরে এটার কিন্তু মারাত্মক একটা সিকিউ বলছে যে এখানে একটা পাত্র 1 দেওয়া আছে, পাত্র 2 দেওয়া আছে, পাত্র 3 দেওয়া আছে, মিশ্রিত টাইপের, ওয়াই এর পারমাণবিক সংখ্যা 11, মানে কি সোডিয়াম না, হ্যাঁ সোডিয়াম। তারপর বলছে এক্স ও এস থ্রি দ্রাব্যতা নম্বর দেওয়া আছে। তারপর বলছে কতে সাসপেনশন কাকে বলে, সাসপেনশন কাকে বলে এখানে আমরা লিখে দিছি যে তোমার যে অসমসত্ব মিশ্রণে ক্ষুদ্র কণাগুলো পদার্থের ক্ষুদ্র কণাগুলো যাদের ব্যাস 10⁻⁵ সেন্টিমিটার বা 0.1 মাইক্রোমিটার এর চেয়ে বেশি তরল বা গ্যাসীয় মাধ্যমে ভাসমান থাকে এবং রেখে দিলে ধীরে ধীরে অভিকর্ষ বলের প্রভাবে নিচে তলানি হিসাবে জমা হয়, তাকে কি বলে, তা কিন্তু সাসপেনশন বলে। বুঝতে পারছি? তো এখন খ নম্বরে আমাদের কি বলছে, খ নম্বরে বলছে যে বিশুদ্ধ পানির পিএইচ 7 কেন। অনেক কমন একটা প্রশ্ন, দেখা ব্যাখ্যা দিয়েছি। বিশুদ্ধ পানি একটা অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটি সামান্য মাত্রায় বিয়োজিত হয় সমপরিমাণ হাইড্রোজেন H প্লাস হাইড্রোক্সিল আয়ন OH মাইনাস উৎপন্ন করে। তাহলে H2 কে এভাবে ভাঙবা যে আমরা জানি 25°C আমাদের বিশুদ্ধ পানিতে H প্লাস OH মাইনাস উভয়ের ঘনমাত্রা সমান থাকে এবং এর মান 10⁻⁷ মোল পার লিটার। সুতরাং H প্লাস এটা হবে 10⁻⁷ মোলার, পিএইচ ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস লগ H প্লাস। এটা দিলে আমাদের
পিএইচ এর মান 7 আসছে। যেহেতু বিশুদ্ধ পানিতে অম্লীয় আয়ন H+ এবং ক্ষারীয় আয়ন OH- এর ঘনমাত্রা সমান থাকে, এটি সম্পূর্ণ প্রশম অবস্থায় থাকে, তাই এর পিএইচ এর মান কত হয়? তাই এর পিএইচ এর মান কিন্তু 7 হয়। একটা বিষয় বলি, সেটা হচ্ছে ধরো পিএইচ ইকুয়াল টু 7, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু 7 কেন এটা কিন্তু জানি না। কারণ 25°C H+ আর OH- দুই ভাগই কিন্তু সমান, মানে 10⁻⁻7 থাকে। এই সমীকরণটা হচ্ছে খাতা যদি না দেখো তাহলে কিন্তু মার্ক কাইটে দিতে পারে। তাইলে এখানে পিএইচ এর মান কিন্তু 7 আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু 25°C 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 দুই ভাগই কিন্তু সমান থাকে, অর্থাৎ 10⁻⁻7 থাকে। তো এই সমীকরণটা একটু দেখাবে। এখন গ নাম্বারটা আমরা যাই, দেখো গ নাম্বারে বলছে যে উদ্দীপকে 2 নং পাত্রের দ্রবণ ক্যাটায়নকারী শনাক্তকারী পরীক্ষা রাসায়নিক সমীকরণ সহ বর্ণনা করো। 3 নম্বর বলছে যে পাত্রে অদক্ষেপ পড়ার সম্ভাব্যতা যাচাই করো। তো আমরা যাই নেক্সট পেজে। তো দেখো আমাদের গত বলছে যে শনাক্তকারী, আচ্ছা ওয়াই মানে পারমাণবিক সংখ্যা কত 2 নং ইসে পাত্রে পারমাণবিক সংখ্যা কত? 11 না? 11, এটা কি সোডিয়াম। তো এখানে আমরা লিখবো যে দেখো উদ্দীপকের 2 নং পাত্রের দ্রবণের ক্যাটায়নটি শনাক্তকারী। তো উদ্দীপকের মতে ধরো ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11, ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে সেটা কি আমরা জানি, সেটা কিন্তু সোডিয়াম। ঠিক আছে। তো 2 নং পাত্রের দ্রবণটি দেখো প্রিভিয়াসে যাই, যে 2 নং পাত্রের দ্রবণটি হলো YOH, তাইলে ওয়াই বসাইলে NaOH বা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। এখানে উপস্থিত ক্যাটায়ন কোনটা? সোডিয়াম প্লাস। তাইলে আমাদের কি করতে হবে? সোডিয়াম প্লাস শনাক্তকরণ করতে হবে। শেষ। তো দেখো এখানে আমি লিখে দিই যে 2 নং পাত্র, 2 নং পাত্রে 2 নং পাত্রে কি YOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ না, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় জলীয় দ্রবণ। আচ্ছা, তো সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ হয়। এখানে উপস্থিত ক্যাটায়ন, ক্যাটায়ন কি? এখানে উপস্থিত ক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে কি সোডিয়াম প্লাস। এখন আমাদের সোডিয়াম প্লাস শনাক্তকরণ করতে হবে, আশা করি এটা সবাই পারো। তো দেখো এখানে সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ। আমরা এটা কি কি করব? পটাশিয়াম পাইরোঅ্যান্টোমের পরীক্ষা, মানে এটা কি পটাশিয়াম পটাশিয়াম পাইরো অ্যান্টি মনে, ঠিক আছে। এরপর আমরা তোমার ওখানে 2 নং পাত্রে NaOH এর জলীয় দ্রবণে সামান্য পরিমাণ পটাশিয়াম পাইরোম্যান অ্যান্টিমোনেট, ও এটার সংকেত লিখে নেই। পটাশিয়াম পাইরোম্যানের সংকেত কি? K2H2SB2O7, এটা কিন্তু পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এখন বিকারক যদি আমরা যোগ করি, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের যদি বিকারক যোগ করি, তাহলে কি পদক্ষেপ পড়বে? তাহলে কিন্তু আমাদের সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে, তো সাদা পদক্ষেপ যদি পড়ে, এই সাদা পদক্ষেপ দেখে দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের উপস্থিতি মানে নিশ্চিত করা যায়। সুতরাং তোমার এখানে আমি তাহলে রাসায়নিক সমীকরণটা কি হবে এখানে লিখে দিই। রাসায়নিক সমীকরণ, আচ্ছা রাসায়নিক সমীকরণ কি হবে? 2 সোডিয়াম প্লাস অ্যাকুয়াস অ্যাকুয়াস প্লাস K2H2SB2O7 অ্যাকুয়াস Na2H2
Sb2 7s, ঠিক আছে। এবং এইটার কি পড়বে তোমার চিহ্ন দিয়ে দেখাই দেবা, +2 পটাশিয়াম প্লাস অ্যাকুয়াস। তাহলে এইভাবে তোমার একটু দেখাই যাবে, এটা একটু আন্ডারলাইন করে দিই। এই সমীকরণটা তুমি যদি লিখতে পারো এবং বলতে পারো যে কি পদক্ষেপ করবে, তাইলে মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো অনেকে ধরো অন্যভাবে মনে রাখতে পারো যে তোমার এখানে কি পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনিটের হচ্ছে যেমন কুটু, ঠিক আছে, কুটু মানে হচ্ছে K2, তারপর হাবুরে আমি বলতাম S2, সাববিটে বলতাম হচ্ছে Sb2, ও মানে হচ্ছে 7, মানে হচ্ছে 7 ভাই, ঠিক আছে। এইভাবে মনে রাখতাম ছন্দটা যে K2 হাবু S2 সাব্বির মানে হচ্ছে Sb2 ও 7 ভাই। এটা মনে রাখলে তাইলে হচ্ছে তোমার ইজিলি মনে রাখা যাবে। তো ছন্দটা একটু লিখেই দিই, যেহেতু বললাম O2 O2 মানে হচ্ছে তোমার K2, হাবু হাবু মানে হচ্ছে S2 সাব্বির, সাব্বির মানে হচ্ছে Sb2। এবং এবং না বলে মানে ছন্দ তো মিলাবো, ধরো এটা ও বলি, ঠিক আছে, এটা কাটে, এটা ও বলি। ও মানে হচ্ছে অক্সিজেন 7 7 ভাই। এবার মনে রাখলাম কি এই যে সমতাটা যে হবে না, মানে এই যে তোমার এই ইকুয়েশন এগুলো এগুলো আর কি মনে রাখা যায়, ডিরেক্ট মুখস্থ করা যায় না, কারণ সবাই ভুলে যায়। তো নেক্সট আমরা যাই, আচ্ছা এটা ইরেজ করে দিই, ক্রস। আচ্ছা ইরেজ যে করলাম, আমাদের ঘ তো সলভই করা হয়নি। প্রিভিয়াসে যাই, আমরা এটা কি সলভ করছি, ঘ তো সলভ করা হয়নি, তাই আর একটা পেজ নিই, এখানে পেজ নিয়ে রাখছিলাম। এখন ঘ নাম্বারটা আমরা দেখো কি চাইছে, ঘ নাম্বারে বলছে যে 3 নং পাত্রে অদক্ষেপ পড়ার সম্ভাব্যতা যাচাই করো। তো এই ম্যাথটা অনেক ট্রিকি ম্যাথ। এখন দেখো আমি বলি যে 3 নং পাত্রে কি 1 আর 2 নং পাত্রে মিশ্রণ না, তাহলে মিশ্র দ্রবণে X3+ এবং OH মাইনাসে বিক্রিয়া করেই তো XOH3 উৎপন্ন করবে। তাহলে XOH3 এর অদক্ষেপ পড়বে কি পড়বে না তা জানতে আমাদের মিশ্র দ্রবণের ওই যে কি বের করতে হবে, KIP মানে আয়নিক গুণফল, এগুলো তো আমরা নির্ণয় করতে হবে। তো আমি এটা দেখো ডিটেলসে করি। এখানে আমরা ঘ নাম্বারে যে 3 নং পাত্রে হচ্ছে 1 নং আর 2 নং হচ্ছে পাত্রের মিশ্রণ, তাহলে মিশ্র দ্রবণে কি করবে, X3, এই যে X3+ এবং OH মাইনাস বিক্রিয়া করেই তো বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, XOH3, ঠিক আছে, উৎপন্ন করবে। তাহলে XOH3 অদক্ষেপ পড়বে কি পারবে না, আমাদের KIP মানে আয়নিক গুণফল নির্ণয় করতে হবে 1 নং পাত্রে। লিখে দিই 1 নং 1 নং পাত্র, ঠিক আছে। 1 নং পাত্র আমরা যদি নিই, এখানে দেখো আমাদের V1 কত দেওয়া ছিল দেখি একটু, V1 দেওয়া ছিল 50 ml। আচ্ছা ঠিক আছে, এখানে V1 এর মান হচ্ছে 50 ml। তারপর একটু বাকিগুলো উঠাই নি, সনের মান এত। আচ্ছা ঠিক আছে, এই সনের মান 4.2 ইন্টু 10⁻³ মোলার তো ঘনমাত্রা। এবং এই 1 নং পাত্রে এটা কোন আয়নের ক্ষেত্রে এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। আমি লিখে দিই যে এটা X3+ আয়নের ক্ষেত্রে।
কিন্তু X3+ আয়নের ক্ষেত্রে। এবার আমরা 2 নং পাত্র দুই দ্বিতীয় আচ্ছা, তো দ্বিতীয় নং পাত্রটা আমরা একটু হিসাব করি। দেখো দ্বিতীয় নং পাত্রে আমরা এটা আয়নটাই অবশ্যই মেনশন করে দেবে। সেটা এটা কিসের ক্ষেত্রে? এটা কিন্তু OS মাইনাস আয়নের ক্ষেত্রে। আয়নের ক্ষেত্রে 2 নং পত্রে আমাদের এটা কিন্তু দেখো প্রিভিয়াসে যাই যে এখানে এনএইচ এটা কি তীব্র ক্ষার, এটি সম্পূর্ণ বিদ্যুতের সমমল কি তৈরি করবে? OH- আয়ন তৈরি করবে। তাহলে আমরা OH- আয়ন তৈরি করবে এটা বুঝতে পারছি। তাহলে এখানে আয়তন V2 কত? V2 এর মান হচ্ছে 30 ml। তারপর S2 কত? S2 হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻4 m। এখন আমরা ক্যালকুলেশন করব 3 নং পাত্র, যেটা মিশ্র দেবো। 3 নং পাত্র, এক আর 2 পাত্র মিলিয়ে তোমরা 3 নং পাত্র পাইছি। এটা কি? এটা কিন্তু মিশ্র দ্রবণে। মিশ্র দ্রবণে আচ্ছা, তো মিশ্র দ্রবণে মোট মোট আয়তন কি হবে? যদি ভি বলি তাইলে যোগ হবে না, V1 প্লাস V2। যোগ করো 50 প্লাস 30 ml মানে কত? 80 ml। তো মিশ্র দ্রবণে এখন পরিবর্তিত আমার এই যে X3+, এটা কি পরিবর্তিত আয়ন হবে? তাহলে পরিবর্তিত আয়নে আমরা ঘনমাত্রা নির্ণয় করতে হবে। তো আমি দেখো এবার করি যে মিশ্র দ্রবণে X3+ আয়নের পরিবর্তিত ঘন মাত্রা। দেখো এটা আমরা একবারে করিনি, তোমরা বুঝবা আশা করি। X3+ ইকুয়াল টু V1 ইন্টু S1 ডিভাইডেড বাই V। তো মান আমরা ইনপুট দিই 50, V1 এর মান, S1 এর মান ছিল কত? ওখানে 4.2 10⁻³ 4.2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই V এর মান কত? 80। আর কি ছিল? মোলার। ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার আসে 2.625 মোলার। হলো। এখন মিশ্র দ্রবণে OH- আয়নের পরিবর্তিত ঘন। মিশ্র দ্রবণে OH- আয়নের পরিবর্তিত ঘনমাত্রা। তো দেখো OH মাইনাস এটা কি হবে? V2, এই যে S1 V1 S2 V2 আমরা কিন্তু ওইটা দিয়ে করছি, একবারে করে দিছি, আশা করি বুঝবা। ডিভাইড বাই V। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো 30, S2 এর মান কত ছিল? 30 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻4 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 80 মোলার। তাইলে আমরা ক্যালকুলেশন করলে কত আসে? 5.62 মোলার। ঠিক আছে, তাইলে সুতরাং আমরা ফাইনালি এখানে লিখি, সুতরাং মিশ্র দ্রবণে দেখো এক্স ও এইচ থ্রি, এটাকে যদি আমরা বিয়োজন করি তাহলে X3+ প্লাস 3OH মাইনাস, এখানে কোনো ভুল আছে নাই। সুতরাং আমরা কেআইপি বের করবো। এবার
এই যে এক্স ও স্থির এর আয়নিক গুণফল কে আই পি বের করবো। কে আই পি ইকুয়ালস টু এক্স থ্রি প্লাস এখানে হচ্ছে ওএইচ মাইনাস এর কিউব। মানগুলো আমরা বসাবো, দেখো 2.65 ইন্টু 10⁻³ ইন্টু 5.625 ইন্টু 10⁻⁵ এর কিউব। ক্যালকুলেশন করি। আচ্ছা, ক্যালকুলেশন করলে এটা কিউবটা আগে করতে হবে। ওভারঅল আসে 4. একটু মিলিয়ে নেও, 4.67 ইন্টু 10⁻16 মোল, এককটা অবশ্যই দিতে হবে, মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। এখন অনেকে বলতে পারো ভাই আপনি যে 4 দিলেন এটা কি হয় বুঝবে, তো আমরা পরীক্ষা হলে করি নাই। আরে এটা সিম্পল, তুমি দেখো এটা ট্রিক্সটা কি, তুমি এই যে এইটার কেআইপির আয়নিক গুণফল নির্ণয় করছো না, এই বিক্রয়কে কত মোল, 3 মোল, এটা বিক্রয় কত মোল, 1 মোল, 3 আর 1 যোগ করলে কত হয় 4। এখানে বিক্রয় তোমার হচ্ছে কত, এটা 1 না, তো এখানে 4 - 1 যদি করো, আচ্ছা মানে যদি ডেলেনটা বের করে হিসাব করি, তাহলে ডেলেনটা হিসাব করলে এখানে কত হয় 3 আর 1 হচ্ছে 4, 4 মাইনাস যদি 1 দাও তাহলে কিন্তু 3 হয়ে যায়, তাও তো হইতেছে না, তো ডেলেনের হিসাবটা হয়তো বা এখানে হবে না। এখানে 3 আর 1, ঠিক আছে, এটা যদি হিসাব করো 3 আর 1 4, তাইলে তো একক হয় পাওয়ার মোল লিটার টু দি পাওয়ার 4। ডেলেন দিয়ে তো হওয়ার কথা, তোমরা একটু দেখো, আশা করি এটা হওয়ার কথা, তো মিলতেছে না। তাইলে আমরা এটা হচ্ছে ক্যান্সেল করি, এখানে আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু এইটা, এটা হচ্ছে এআইপি বের হলো। তো আরো তো একটু ব্যাখ্যা দিতে হবে, তো পেজ ভাবলাম অ্যাড করা লাগবে না, এখন অ্যাড করাই লাগতেছে। তাহলে এক্স ও স্থিরের দ্রাব্যতা গুণাঙ্ক এক্স এক্স ও এস থ্রি এর দ্রাব্যতা গুণাঙ্ক কেএসপি, মানে যেটা উদ্দীপকে দেওয়া আছে, ঠিক আছে, এটা দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে কত, একটু যাই বিলিভ আছে, কেএসপি দেওয়া আছে 1 × 10⁻⁻33। আচ্ছা, তাহলে 1 × 10⁻⁻33, দেখি প্রিভিয়াসে যাই, দেখো এখানে কিন্তু 4 দেওয়া আছে পাওয়ার, বুঝছো, তো এখানে যদি পাওয়ার 4 তাইলে অবভিয়াসলি এইভাবে এখানেও পাওয়ার 4 দিয়ে দিবা, ঠিক আছে। মোলের পাওয়ার হচ্ছে 4 লিটার মাইনাস 4 কেএসপি। এখন বিশ্লেষণ করলে আমরা দেখবো যে এই যে আমরা যেটা পাই সেটা কি কেআইপি, তাহলে কেআইপির সাথে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা ফাইনালি পাবো কি, যে কেআইপি এটা বড় কেএসপির থেকে। তাহলে যদি বড় হয়, এভাবে আবার একটু কেআইপির মানটা একটু লিখে দিবা, যে 4.67 ইন্টু 10⁻⁻16 ইকুয়ালস টু 1 ইন্টু 10⁻⁻33, এভাবে দেখাই দিলে ফুল মার্কস দেখাবা। তারপর যেহেতু মিশ্র দ্রবণে এক্স ও এস থ্রি এর আয়নিক গুণফল কেআইপি এর দ্রাব্যতা কোণ কেএসপি থেকে বেশি, সুতরাং 3 নং পাত্রে এক্স ও এস থ্রি এর অদক্ষেপ পড়বে, ঠিক আছে। তো আমরা এখানে এটা একটু করে দিই, মানে কোনটার পর থেকে কোন জায়গায় আসছে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা দেখো, আমরা ঘ নাম্বারটা দেখো, এখানে অনেকে ভুল করবে, 1 নাম্বার ভুল করবে যে অনেকে মানে মিশ্রণের মোট আয়তন V1 + V2 যখন ভাগ করতে হবে, ওইটা কিন্তু তোমরা ভুলে যাবা, ঠিক আছে, এটা একটু মনে রাখো। এবং আরেকটা বিষয় হচ্ছে সমীকরণে 3OS যে আছে এবং কেআইবি বের করার সময় OS মাইনাসের উপরে যে কিউব দিবে, মানে এই যে এখানে যে কিউব হবে, এটাও কিন্তু অনেকে দিতে ভুল করবা, তো এই জন্য ভালোই কিন্তু মার্কস কাটা যাবে যদি কিউব না দাও। আবার অনেকে নেগেটিভ পাওয়ারের ক্ষেত্রে ধরো ভুল করতে পারে কিরকমের, যে পাওয়ারের মাইনাস যত ছোট, এইখানে অনেকে ভুল করবে, সেটা আমি বলি যে এই যে মানের ক্ষেত্রে দেখো একটা বিষয় তোমরা বুঝতে ভুল করো,
পাওয়ারের মাইনাস যত ছোট সংখ্যাটা কিন্তু আসলে তত বড়। এখানে 10⁻⁻16 কিন্তু 10⁻³ থেকে অনেক বড়। আর আয়নিক গুণফল বড় হওয়া মানে পাত্রের তলানি বা অধঃক্ষেপণ পড়বে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ধরো আমরা যদি সংখ্যা রেখায় যাই, দেখো এরকম সংখ্যা রেখায় যদি যাই 0, -1, -2, -3, ধরো এখানে -16 এখানে পড়লো, -33 ওখানে বলো, -33 এখানে বলো, তাহলে বড় কোনটা বলো? -16 কিন্তু বড়। তো এইভাবে অনেকে সব ঠিক করবে, লাস্টে যে আর কি এই ঘোজামিলটা আর কি বুঝতে পারবে না। তো তারপর পার্সিয়াল পাবা, কিন্তু ফুল মার্কস পাবা না, এতটুকু মনে রাখো। এখন 3 নাম্বারটায় যাই আমরা। 3 নাম্বারে রাইডার ধ্রুবক কি? রাসায়নিক ব্যালেন্স বা নিক্তিতে ব্যবহৃত রাইডারকে নিষ্ক্রিয় বিমের স্কেলে 0 দাগ সংখ্যা বা 1 দাগ সরালে যে ভরের পরিবর্তন করে তাকে নিক্তির রাইডার কনস্ট্যান্ট বলে। তারপর বলছে যে চিনি একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক ব্যাখ্যা করো। চিনি মূলত অবিশ্রবণ বা অসমোসিস প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে, তাই একে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক বলা হয়। খাদ্য সংরক্ষণের জন্য উচ্চ ঘনমাত্রার মানে 65 থেকে 70% চিনির দ্রবণ বা সিরাপ ব্যবহার করা হয়। এই উচ্চ ঘনমাত্রার চিনির পরিবেশে যখন খাদ্য পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করে তখন বহি অবিশ্রবণ এক্স অসমোসিস প্রক্রিয়া ঘটে, অর্থাৎ ঘনত্বের পার্থক্যের কারণে জীবাণুর কোষের ভেতর থেকে পানির বা তরল বের হয়ে চিনির দ্রবণে চলে আসে। এর ফলে জীবাণুর কোষ সংকুচিত হয়ে যায় এবং পানির অভাবে জীবাণু মারা যায় বা বংশবৃদ্ধি করতে পারে না। এভাবে জ্যাম, জেলি, মোরব্বা ইত্যাদি খাদ্য মানে চিনি দ্বারা সংরক্ষিত থাকে। বুঝছো? তো এইগুলো হচ্ছে এভাবে যদি ব্যাখ্যা দাও তাইলে হচ্ছে রাইডার ধ্রুবক আমরা কিন্তু হচ্ছে ওই যে এমসিকিউ করছিলাম, এটা খেয়াল রেখে যে 2 দ্বারা গুণ করে এটা ওই যে 10 লক্ষ দিয়ে ভাগ করছিলাম, ওইটা মনে রেখে যে মিলিগ্রামে দেওয়া থাকলে। আর খ নম্বরে যে মূল কিওয়ার্ড কিন্তু হচ্ছে অসমোসিস। অসমোসিস বা বহি অভিস্রবণ, মানে স্যাররা এইটাই খুঁজবে, মানে জ্যাম, জেলি বা মোরব্বা কেন নষ্ট হয় না, তার মূল কারণ কিন্তু অভিস্রবণ। তাইলে কিওয়ার্ড হচ্ছে মেইন কিওয়ার্ড মেইন কিওয়ার্ড এইটা, এইটাই স্যাররা খুঁজবে। এটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। দেখো গ নাম্বার আমাদের কি বলছে যে কিউ মৌলের দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট সালফেট লবণের গলনাঙ্কের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। ঘ নাম্বার বলছে পি ও আর মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে তা ডি অরবিটাল বিভাজনের মাধ্যমে বিশ্লেষণ করো। তো আমাদের এই উদ্দীপকটা হচ্ছে ফার্স্টে অ্যানালাইসিস করতে হবে। দেখো আমি প্রথমে হচ্ছে গ নাম্বারের মেইন যে কাহিনীটা ওইটা আমি বলি তোমাদের। গ নাম্বার এখানে এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, আর এগুলো তো দেওয়া আছে। তা আমরা একটু এখন অ্যানালাইসিস করব। n ইকুয়াল টু 4, তাহলে পি মৌল এটি কি? এটি কিন্তু অবশ্যই ক্রোমিয়াম, যার পারমাণবিক সংখ্যা 24। কিউ মৌল 4 - 1, এটা হবে 3D। তাহলে এটা কি হবে? এটা কিন্তু আয়রন মানে Fe, পারমাণবিক সংখ্যা 26। আর মৌল কি হয়? 3D10 4s2। সব দেখছো পূর্ণ, তাহলে এটা কি জিঙ্ক? জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30।
30। সব এখানে বের করে দিছি। এখন দেখো কিউমুলেটি কি, তাহলে আয়রন কিউমুলেটি, যেহেতু আয়রন এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে কিউমুলের দুটি ভিন্ন জারণ অবস্থা বিশিষ্ট সালফেট লবণের গলনাঙ্কে ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এখানে সব দেওয়া আছে ব্যাখ্যা। একটু পরে লবণ হলো ফেরাস সালফেট, যেখানে আয়রনের জারণ মান +2 এবং ফেরিক সালফেটের যেমন আমরা জানি +3, এদের মধ্যে গলনাঙ্ক এটার বেশি। এবার এই গলনাঙ্কে ভিন্নতার কারণে এখানে ফাজানের নীতি আবার কনসেপ্ট চলে আসবে, যে ফাজানের নীতি দ্বারা এটা ব্যাখ্যা করা হয়। তো ফাজানের নীতি অনুযায়ী কোনো আয়নিক যৌগে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় এবং আকার যত ছোট হয়, অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করার বা পোলারাইজেশন করার ক্ষমতা তত বেশি হয়। পোলারায়ন যত বেশি হবে, যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত কি বেশি বৃদ্ধি পাবে। তারপর FeSO4 যৌগের ক্যাটায়ন হলো Fe2+, আর FeSO4 যৌগের ক্যাটায়ন হচ্ছে Fe3+। উভয় যৌগে SO4 2- একই হলে ক্যাটায়ন ভিন্ন। ঠিক আছে, তাহলে Fe2+ এর তুলনায় Fe3+ আয়নের চার্জ বেশি এবং আকার কি ছোট। ফলে Fe3+ আয়ন SO4 2- আয়নের ইলেকট্রন মেঘকে বেশি মাত্রায় পোলারাইজিত করে। অধিক পোলারায়নের কারণে Fe2SO4 যৌগে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পায়, আয়নিক যৌগ হ্রাস পায়। এভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইতে পারো। অন্যদিকে FeSO4 যৌগটি অধিক আয়নিক প্রকৃতির হয়। যেহেতু সমযোজী যৌগের গলনাঙ্ক আয়নিক যৌগের যে কম হয়, তাই অধিক সমযোজী বৈশিষ্ট্যের কারণে ফেরিক সালফেটের গলনাঙ্ক ফেরাস সালফেটের গলনাঙ্ক অপেক্ষা কম হয়। তো ব্যাখ্যাটা একটু দেখো, এখানে ব্যাখ্যা দিয়ে দিছে যে কেন হচ্ছে কোনটা কি বৃদ্ধি পায়। তারপরে এখানে অন্যভাবে মনে রাখতে পারো ফাজানের নীতি, যে যার চার্জ বেশি তার পোলারায়ন বেশি, আর পোলারায়ন বেশি কি সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পায়, তখন কি হয় গলনাঙ্ক কম হয়। আবার ফ্লোচারটা যদি মাথায় রাখো, যেমন ফাজানের নীতি যে কোনো ম্যাথ তুমি হয়তো সলভ করতে পারবা। যেমন Fe3+ এর চার্জ কি বেশি, তাই গলনাঙ্ক কিন্তু কম হয়। তো এটা মনে রাখো, এখানে লিখে দিই যে চার্জ ফাজানের নীতি মনে রাখার জন্য ফাজানের নীতি নীতি অনুযায়ী শর্টকাট, ধরো চার্জ বেশি, তাইলে কি হবে, ওর পোলার আয়নও বেশি হবে। পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য কি হবে, বেশি প্রকাশ পাবে। সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে। আর সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি প্রকাশ পায়, তখন কিন্তু গলনাঙ্ক আবার কমে। তো এইভাবে মনে রাখতে পারো, এটা একটু দেখো। ঘ নাম্বারে আমরা যাই, প্রিভিয়াসে যাই। বলছে POR মধ্যে কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে, ডি অরবিটাল বিভাজনের মাধ্যমে বিশ্লেষণ করো। এখানে দেওয়া আছে তোমাদের জন্য, সব দিয়ে দিছি। দেখো যে উদ্দীপকের পি মূলটি হলো ক্রোমিয়াম, আর মূলটি কি জিঙ্ক, আমরা তো ইলেকট্রন বিন্যাস আগে করছি। তারপর এদের মধ্যে পি বা ক্রোমিয়াম রঙিন যৌগ গঠন করে। নিচে এর কারণ ডি অরবিটালের ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে ব্যাখ্যা করা হলো। রঙিন যৌগ গঠনের প্রধান শর্ত হলো মৌলিক অবস্থান্তর বা ট্রানজিশন মূল্য হতে হবে, অর্থাৎ এই স্থিতিশীল আয়নে আংশিক পূর্ণ ডি অরবিটাল D1 থেকে নেওয়াই থাকতে হবে। ক্রোমিয়ামের স্থিতিশীল আয়ন ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখাইছি এখানে, ডি অরবিটাল আংশিক পূর্ণ, তাই এটাকে অবস্থান্তর মৌল। আর জিঙ্ক স্থিতিশীল আয়ন জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস এখানে দেওয়া আছে, এই ডি অরবিটাল সম্পূর্ণ পূর্ণ, তাই এটাকে অবস্থান্তর মৌল নয়। তারপর তোমার এখানে এই যে ক্রিস্টাল ডি অরবিটালের বিভাজন বা ক্রিস্টাল ফিল্ড, এটা দিয়ে দেবা যে মুক্ত অবস্থায় অবস্থান্তর মৌলের Cr3+ 5টি ডি অরবিটালের সমান শক্তি সমান থাকে, যেমন ডিজেনারেট অবস্থায় থাকে। কিন্তু যদি লিগ্যান্ড যেমন পানি, অ্যামোনিয়া ইত্যাদি ধাতব আয়নের সাথে যুক্ত করে জটিল যৌগ গঠন করতে চায়, তখন লিগ্যান্ডের ইলেকট্রন এবং ধাতুর ডি অরবিটালের ইলেকট্রনের মধ্যে একটি কি হয়, বিকর্ষণ হয়। এই বিকর্ষণ ফলে ডি অরবিটালগুলোর শক্তির সমতা নষ্ট হয় এবং এরা দুটি ভিন্ন শক্তি স্তরে বিভক্ত হয়ে পড়ে। এই ঘটনা ডি অরবিটালের বিভাজন বা নন ডিজেনারেট অবস্থা বলে। নিম্ন শক্তির অরবিটাল সেটকে T2G এবং উচ্চ শক্তির অরবিটাল সেটকে ইজি বলে। Cr3+ আয়নের ক্ষেত্রে 3d3 ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর T2G অরবিটাল অবস্থান করে। যখন এই যৌগের উপর দৃশ্যমান সাদা আলো পড়ে, তখন নিম্ন শক্তি স্তর ইলেকট্রন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে আলো শোষণ করে উচ্চ শক্তি স্তর মানে ইজিতে লাফিয়ে যায়। একে ডিডি বা ডিডি ট্রানজিশন বলে। শোষিত আলোর পরিপূরক রঙের
আলোটি আমাদের চোখ প্রতিফলিত হয় ফিরে আসে, যার ফলে আমরা যৌগটি রঙিন দেখি। অন্যদিকে আর বা জিঙ্কের মানে জিঙ্ক 2+ আর 3d10 ইলেকট্রন বিন্যাস থাকা এটি 5টি ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, ঠিক আছে। ফলে ইলেকট্রনের লাফিয়ে চলার বা ডিডি স্থানান্তরের কোনো সুযোগ থাকে না। দৃশ্যমান কোনো আলো শোষিত না হয় জিঙ্কের যৌগগুলো কি হয়, বর্ণহীন বা সাদা হয়। সুতরাং প্রমাণিত হয় পি এবং আর এর মধ্যে পি ক্রোমিয়াম রঙিন যৌগ গঠন করে। হাজাইনাগের বই এরকম আছে না, একটু ব্যাখ্যাগুলো পড়ো, যেমন নন ডিজেনারেট, তারপর হচ্ছে ডিজেনারেট, এই যে তোমার এখানে হচ্ছে গ্যাপ থাকে, এখানে যে লাফিয়ে যায়, এইগুলো যদি আবার আইকে দাও না, তাহলে এগুলো হচ্ছে তোমরা হচ্ছে ফুল মার্কস পাবা। মানে এই যে ডি অরবিটাল বিভাজন, এটা ছোট ছোট ছবি কিন্তু আইকে দিতে পারো, যে প্রথমে পাশাপাশি 5টা এখানে আমি একটু দেখাই। প্রথমে হচ্ছে কত, 1 2 3, 1 2 3 4 5, এভাবে 5টা বক্স আঁকবা, ঠিক আছে। তারপর এটাকে ডি অরবিটাল, তারপর তীর চিহ্ন দিয়ে সেগুলোকে ভেঙে নিচে, এবার ওই যে নিচে 3টি মানে ভাঙবা, তারপর আবার 2টা দিবা, মানে 1 2 3। এটা হচ্ছে ডিএক্স ওয়াই ডিওয়াই, যে ডিওয়াই ওই যে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওখানে এই যে ডি অরবিটাল এগুলো দিবা। তারপর T2G কোনটা জি, এগুলো হচ্ছে লেখা দিবা। আবার অন্যভাবে মনে রাখতে পারো, যেমন ধরো তুমি একটা সিনেমা হলে গেছো, কিন্তু সব সিট ফুল, মানে জিং 2+ এর মতো D10, তাহলে তুমি কি করবা, এক সিট থেকে লাফিয়ে কি অন্য সিটে যেতে পারবা? পারবা না, কারণ কি, সব সিট ফুল। তাই কোনো কালার বা মানে এক্সাইটমেন্টও কিন্তু নাই, ঠিক আছে। কিন্তু ক্রোমিয়াম, এই যে Cr3+, ক্রোমিয়াম Cr3+, এর কিন্তু সিট ফাঁকা আছে। তাই ইলেকট্রন কি করবে জানো, লাভ দিতে, মানে লাভ দিয়ে যেতে পারবে। আর লাভ দিলে অবশ্যই কি হবে, এখানে লিখে দিচ্ছে ডিডি ট্রানজিশন, এই যে ডিডি ট্রানজিশন, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু রঙিন দেখতে পাবো, ঠিক আছে। তখন কিন্তু আমরা রঙিন যৌগ দেখতে পারবো। সিনেমা হলের সাথে কম্পেয়ার করতে পারো, সিট ফাঁকা থাকলে হচ্ছে আমরা লাভ দিয়ে যেতে পারবো না, কিন্তু সিট ফাঁকা থাকলে অবশ্যই লাভ দিয়ে যেতে পারবো। এবং লাভ দিয়ে যেতে পারবো, এটা কার ক্ষেত্রে পসিবল হয়, Cr3+ এর ক্ষেত্রে। যেহেতু Cr3+ এর ক্ষেত্রে এটা পসিবল হয়, তখন হচ্ছে কি হবে, আমরা ওটাকে দেখতে পাবো। দেখতে পাবো মানে কি, ওখানে হচ্ছে রঙিন একটা যৌগ গঠন হবে। তো একটু ব্যাখ্যা দিলাম ডিটেলসে। 6 নম্বরে দেখো, 4 নম্বরে আমরা যাই। 4 নম্বরে ক্রোমাটোগ্রাফি মানে আরএফ, আরএফ কাকে বলে। তো আরএফ এর এখানে হচ্ছে অনেক ব্যাখ্যা দিয়েছি, যে ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায় কোনো উপাদানের অতিক্রান্ত দূরত্ব এবং যাবার অতিক্রান্ত দূরত্বের অনুপাতকে রোটেশন ফ্যাক্টর বা আরএফ বলে। এখানে এটা দিয়ে দিবা, উপাদানের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে যাবকের অতিক্রান্ত দূরত্ব, এটা দিবা। তারপর ঘ নম্বরে বলছে গাঢ় H2SO4 এসিডে পানি যোগ করা অনিরাপদ কেন, ঠিক আছে। তো অনিরাপদ কেন, এটার তোমার এখানে ব্যাখ্যা আছে যে গাঢ় H2 সালফিউরিক অ্যাসিড H2SO4 পানি যোগ করা একটি তীব্র তাপোৎপাদী প্রক্রিয়া। গাঢ় অ্যাসিডের মধ্যে সরাসরি পানি ঠেলে দিলে হঠাৎ প্রচুর পরিমাণে কি হয়, তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত তাপের কারণে যোগ করা পানি মুহূর্তে বাষ্পীভূত হয়ে যায় এবং এসিড মিশ্রিত বাষ্প বা এসিডের ফোঁটা সজোরে সিটকে গায়ে বা চোখে মুখে পড়তে পারে, যা মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। এই কারণে গাঢ় অ্যাসিডে পানি যোগ করা কি অনিরাপদ। এর পরিবর্তে অ্যাসিড লৌহ করার জন্য প্রচুর পরিমাণে পানিতে ফোঁটায় ফোঁটায় গাঢ় অ্যাসিড যোগ করে ধীরে ধীরে নাড়াতে হয়, ঠিক আছে। তো এগুলো একটু ব্যাখ্যা দিও। এখানে অনেক ইসে মানে রিয়েল রিয়েল এক্সাম্পল আছে। সেটা হচ্ছে ধরো আমাদের বাসায় যখন আমি ফুটন্ত পানি, মানে ফুটন্ত গরম পানি, মানে ধরো তেলে একটু যখন পানি দেই, তখন কি হয়, সেট করে তো ছিটকে আসে না। গাঢ় অ্যাসিডও ঠিক সেম, তুমি গাঢ় অ্যাসিডে যদি পানি দাও, তাহলে কিন্তু ঠিক একই ঘটনা ঘটবে। তো পানিতে অ্যাসিড ঢালতে হবে, অ্যাসিডে পানি নাই, ঠিক আছে। তো মেইন রুল হচ্ছে পানিতে পানিতে অ্যাসিড ঢালতে হবে, পানিতে অ্যাসিড ঢালতে হবে, অ্যাসিডে পানি নয়। অ্যাসিডে পানি নয়, এই ব্যাখ্যা মনে রাখো। আর এখানে আরএফ কিন্তু তো বলতে পারে দুটি দূরত্বের অনুপাত, এর কোনো কিন্তু একক বা ইউনিট নেই। এটা বললে তো আরো বেশি ভালো হয়, যে এর কোনো একক, অনেক এমসিকিউতে আসে, একক বা ইউনিট নেই, অনেকে বলতেও পারো ইউনিট নেই, ঠিক আছে। আর এর মান সবসময় একের চেয়ে কম হয়। আরো একটা ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউতে এর মান
এর মান সব সময় একের থেকে এর মান সবসময় একের থেকে কম হয়। এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। এটা দেখো খ গেল সাধারণ তাপমাত্রায় ডিওএফ মোলের হাইড্রোক্সাইডের ভৌত অবস্থা ভিন্ন, কারণ সব বিশ্লেষণ করো। তারপর হচ্ছে ঘ নাম্বার বলছে উদ্দীপক প্রদর্শিত লেখচিত্রের মধ্যে কোনটি সঠিক। তোমার এখানে এটা দেখাইতে হবে। গ নাম্বারে ধরো বোর্ডে পানির অণুর হাইড্রোজেন বন্ডের একটা ছোট্ট ডায়াগ্রাম যদি আইকে দেখো তাহলে তো খুবই ভালো হয়। ওখানে H2 এর মাঝে তুমি যদি ওই যে ডট দিয়ে বন্ড দেখাও তাহলে ভালো হয়। তো পানি কি একটা পোলার, তাই পানির অণুগুলোকে একে অপরের হাত দিয়ে কি ধরে থাকে, মানে হাইড্রোজেন বন্ড। আর মিথেন কি অপোলার বা একা একা মানুষ থাকতে চায়, কারোর সাথে কিন্তু বন্ড নাই, তখন কি হয় সে উড়ে যেতে চায়, মানে গ্যাস হয়ে যায়। তো খাতায় পোলারিটি মানগুলো তো তড়িৎ ঋণাত্মকতা এটা কিন্তু গতে হচ্ছে অবশ্যই তোমার মেনশন করতে হবে, মানে বললাম আর কি করতে হবে গতে, আমি তো ব্যাখ্যা দিয়েই দিছি ওখানে। দেখো যে ডিওএফ হাইড্রেটের ভৌত অবস্থা ভিন্ন, কারণ ডি মৌলটি হলো পারমাণবিক সংখ্যা 6, এফ মৌলে অক্সিজেন 8, মিথেন H2O এবং H2O তরল, এদের ভৌত অবস্থার ভিন্নতার কারণে মূল হাইড্রোজেন বন্ড। তারপরে H2O মধ্যে কেন্দ্রীয় অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, হাইড্রোজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান 2.1 অপেক্ষা অনেক বেশি। এই পার্থক্যের কারণে ওএস মাইনাস বন্ধনটি পোলার প্রকৃতিতে হয় এবং অক্সিজেন আংশিক ধনাত্মক ডেল মাইনাস এবং আংশিক ঋণাত্মক ডেল প্লাস সৃষ্টি হয়। ফলে এটি পানির অণুর অক্সিজেন পরমাণু অপর পরমাণুর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আন্তঃআণবিক হাইড্রোজেন বল বলে। অসংখ্য পানির অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত হয় গুচ্ছাকারে বা কাগজে অবস্থান করে, ফলে সাধারণ তাপমাত্রায় পানি কি হয়, তরল হয়। CH4 অণুতে তড়িৎ ঋণাত্মকতা 2.4, এর একটু ব্যাখ্যা আছে, একটু পড়ো। CH4 দুর্বল ভ্যান ডার ওয়ালস, এই যে ভ্যান ডার ওয়ালস বল আকর্ষণ বল পাস করে। আর চিত্র আছে ওইটা দিলেও সমস্যা নেই। ঘ নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে, যদিও প্রদর্শিত লেখচিত্রের মধ্যে দ্বিতীয় লেখচিত্রটি যথার্থ। এখানে কেন যথার্থ, ধরো তুমি ওই গ্রাফ দিয়ে, এই যে গ্রাফে যাও, এখানে দেখো বেরিলিয়াম 4 আর নাইট্রোজেন 7 লাল কালি, এই যে বেরিলিয়াম 4 নাইট্রোজেন 7 হলো যে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে দুটো স্পেশাল কিন্তু মৌল আছে, সেটা কি বেরিলিয়াম আর নাইট্রোজেন। এরা কিন্তু পূর্ণ আর অর্ধপূর্ণ অরবিটাল নিয়ে এতটাই স্টেবল যে এদের থেকে ইলেকট্রন বের করতে অবস্থা খারাপ হয়ে যায়। তাই গ্রাফটা সোজা না গিয়ে একটু উপরে নিচে গেছে, এই জন্য কিন্তু গ্রাফটা এরকম হয়েছে। এই অংশটি তোমার হচ্ছে এই যে 2:2p3, এই জন্য গ্রাফটা এই ক্রমের হয় যে বেরিলিয়াম আর হচ্ছে নাইট্রোজেন কিন্তু পূর্ণ আর অর্ধপূর্ণ। ঘ নম্বরে দেখো এই যে ওই যেটা বললাম ওইটাই আর কি তোমার ওখানে অনেক কিছু মেনশন করে দেওয়া আছে, এই যে ব্যাখ্যা আছে। এরপরে হচ্ছে এটা ওইরো যে দ্বিতীয় জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ আকারে ফুটিয়ে তোলা হলো, যেখানে বি এর চেয়ে বি মান উপরে, অক্সিজেনের চেয়ে নাইট্রোজেন মান উপরে দেখানো হয়েছে, তাই তড়িৎ বিশ্লেষণ করা যায়। দ্বিতীয় লেখচিত্রটি সঠিক ও যথার্থ। 5 নম্বরে বলছে ফার্স্ট এড বক্স কি, ওইরো যে ল্যাবরেটরি বা কারখানায় কাজ করার সময় ওই যে হাত কেটে যায়, পুড়ে যায়, ডাক্তার আসার পূর্ব পর্যন্ত যে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, প্রয়োজনীয় ঔষধ বা সরঞ্জামাদি যে বাক্সে সংরক্ষিত থাকে তাকে ফার্স্ট এড বক্সে বলে। তবে ইউভি রশ্মির সাহায্যে কিভাবে জালটাকে শনাক্ত করা হয়, অনেক কমন একটা প্রশ্ন, এগুলো দেখানোর কিছু নাই, এগুলো পড়ো। ঘ নম্বরে বলছে কেসির মান নির্ণয় করতে বলছে। ঘ নম্বরে বলছে আমাদের বিক্রিয়া দুটির তাপমাত্রা ও চাপ পরিবর্তনের প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ করো। আমরা যাই নেক্সটে। নেক্সট দেখো আমরা গ নাম্বারটা করি। বিক্রিয়াটা কি দেওয়া ছিল, আচ্ছা বিক্রিয়াটা লিখি। AB5 B2 গ্যাস, টি এর মান দেওয়া ছিল তোমার হচ্ছে 30°C। তো এটাকে আমরা যদি 30 প্লাস 273 করি তাহলে কত হয়, 303 কেলভিন। বিয়োজন মাত্রা, এই যে এখানে কত বিয়োজন মাত্রা, আলফার মান 70% না, বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল টু 70%, মানে কত 0.100 দিয়ে ভাগ করে যদি 0.70 মোলার গ্যাস ধ্রুবক আর এর মান
আর এর মান আমরা জানি কত, আর ইকুয়ালস টু 0.0821 লিটার 80 অ্যাটমসফিয়ার কে ইনভার্স মোল ইনভার্স 1। ধরি বিক্রিয়ার শুরুতে AB5 এর মোল সংখ্যা হচ্ছে 1। তো এবার বিক্রিয়াটা এভাবে যেভাবে লিখলাম ওইটা লিখবা, তারপর এখানে এভাবে লিখে দিবা যে ধরি বিক্রিয়ার শুরুতে AB5 মোল সংখ্যা কত 1, তাইলে আদিমোল বা প্রারম্ভিক যাই বলো, প্রারম্ভিক প্রারম্ভিক মোল। আমি বিক্রিয়াটা কিন্তু লিখি নাই, তোমরা কিন্তু লিখে নিবা, লেখার পর তারপরে এভাবে লিখবা যে 100 সাম্যাবস্থায় সাম্যাবস্থায় মোল কি হবে, আলফা হচ্ছে মাইনাস হবে 1 মাইনাস আলফা, এখানে আলফা এখানে আলফা। সুতরাং সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কি হবে, দেখো যদি n বলি 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে ক্যালকুলেশন করলে কি হয়, আলফা কাল কাটিয়ে দিয়ে 1 প্লাস আলফা থাকে। এখন প্রতিটি উপাদানের জন্য আমাদের কিন্তু আংশিক চাপ নির্ণয় করতে হবে। তো আংশিক চাপ দেখো আমি নির্ণয় করি, এখানে যদি পি অফ এ বি 5 এটার আমরা আংশিক চাপ নির্ণয় করবো, তাহলে কি হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। ওই একটা সূত্র আছে পি অফ এ ডিভাইডেড বাই পি টোটাল ইন্টু পি, ওইভাবে ওই সূত্র তোমরা জানো, ওইভাবে ডিটেলসে বের করতে হবে। তারপর পি অফ AB3 আচ্ছা আলফা ডিভাইডেড বাই, একটু ক্যালকুলেশন করতে হবে 1 প্লাস আলফা ইন্টু পি। তারপর হচ্ছে পি অফ B2, এটার আংশিক চাপ হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, হইল। তাইলে আমরা উইনো লিখে আমরা জানি যে সাম্য ধ্রুবক বা চাপের সাপেক্ষে পি এর সাপেক্ষে মানে চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক কেপি ইকুয়ালস টু কি হবে, কেপি ইকুয়ালস টু পি অফ AB3 ইন্টু পি অফ B2 P of B2 divided by P of AB5। এখন মানগুলো বসে P of AB3 এখানে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, হবে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, মানে হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। সূত্রে বসানোর পর তোমার একটি ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এখানে আসে আলফা স্কোয়ার, কাটাকাটি করবা, আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, হ্যালো এখানে একটু পি গুণ হবে, তাহলে নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার, পরে থাকে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার দরকার নেই, আলফা স্কোয়ার ইন্টু পি। এখন মান বসাও, আলফার মান কত ছিল, 0.070 এর স্কোয়ার
1 মাইনাস 0.70 এর স্কোয়ার, যে টোটাল চাপ ছিল 1.5। ভ্যালুগুলো যদি আমরা ইনপুট দিই তাহলে ফাইনাল আনসার পাবো আমরা 1.441 অ্যাটমসফিয়ার। এখন দেখো আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর টির পাওয়ার ডেল এন। ডেল এর মানটা কিন্তু আমরা এখন নির্ণয় করি। ডেল এর মানটা আমরা নির্ণয় করব, আমরা উদ্দীপকটা যদি হিসাব করে দেখো 1 প্লাস 1 মাইনাস 1, 1 প্লাস 1 মাইনাস 1 কি হবে 1 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ কত আসে 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। ওই মানটা সেম বসে আমাদের আবার নির্ণয় করতে হবে যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টির পাওয়ার কত ডেল এন। তাহলে কেসি ইকুয়াল টু কি হবে, কেপি বাই আর টি। কেপি মানে হচ্ছে 1.441 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে কত 303। ওই যে আমরা মান বের করছিলাম না, এটা মান যদি বসাই তাহলে এটা আসে কেসি 0.0579 এবং একটা লিখে দিবা যে মোল লিটার ইনভার্স 1। সুতরাং 1 নং বিক্রিয়ায় কেসি এর মান হচ্ছে এই যে এটা। এটা হচ্ছে বক্স করে দিই। ঘর নাম্বারটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো পুরো আছে চাপ পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করে। লা শাতেলিয়ার নীতি পড়ছো না, ওই লা শাতেলিয়ার নীতি হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয়ে তোমার এখানে ওই যে গতে বলি যে আমাদের কিন্তু আহ, মানে নোটিস করো যে প্রশ্নে কিন্তু বের করতে বলছে কিসি, কিন্তু ডাটা দেওয়া আছে কিন্তু চাপের, মানে অ্যাটমসফিয়ার। যদি পরীক্ষার হলে শুধু কেবি বের করে দিয়ে আসো তাইলে কিন্তু সোজা একদম 0 পাবে। ঠিক আছে, এখানে লিখে দিই যে প্রশ্নে প্রশ্নে বের করতে বলছে কেসি, প্রশ্নে বের করতে বলছে কিন্তু কেসি। ঠিক আছে, কিন্তু ডাটা দেয়া আছে, কিসের, ডাটা দেওয়া আছে কিন্তু চাপের, অ্যাটমসফিয়ার। যদি পরীক্ষার হয় সে যদি কেপি যদি বের করো, তাহলে কিন্তু একদম 0। ঠিক আছে, এটা খেয়াল রাখ। তারপর ধরো এখানে তুমি নম্বর ওই ম্যাথটা আবার অল্টারনেটিভ ওয়েতেও করা যায়। এখন ওইটা দেখাবো কিনা, অনেকে আবার সলভে যায় হচ্ছে অল্টারনেটিভ মেথড খুঁজে তারপর দেখাই দিই। অল্টারনেটিভ আছে কিভাবে করবা দেখো, তোমার মানে মিলানোর জন্য যাইতে পারে অথবা অন্যভাবে অনেক করতে পারে, সমস্যা নাই। ঠিকঠাক কি যেহেতু কেসি বের করতে বলা হয়েছে না, এখন আয়তন কি লাগে, ভি লাগে। তাহলে আমরা একটা সূত্র জানি, পিভি ইজ ইকুয়াল টু কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সরাসরি মিশ্রণের আয়তন বের করতে নিতে পারি না, তাহলে এন কি সাম্যাবস্থায় মোট মোল, তাহলে সাম্যাবস্থায় মোট মোল কত, ওখানে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে হবে 1, একটু দেখি দাঁড়াও, 1 প্রিভিয়াস দাঁড়াও, হ্যাঁ দেখো তাইলে কি হবে এখানে সাম্যাবস্থায় মোট মোল এন 1 প্লাস 0.7 মানে তোমার হবে এখানে 1.7। এটা কি সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায়
মোট মোল, ঠিক আছে। তাহলে এখন আমরা একবারে করে দিই যেহেতু সময় কম। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি, এনআরটি বাই পি। তাহলে মানগুলো আমরা ইনপুট দিই এখানে 1.7 ইন্টু 0.0821 ইন্টু 303 ডিভাইড বাই পি এর মান হচ্ছে 1.5, ঠিক আছে, যেহেতু দেওয়া আছে। তো 28 পয়েন্ট ক্যালকুলেশন করলে 19 লিটার আসে বি এর মান। এখন সরাসরি ঘনমাত্রা দিয়ে কেসি বের করলেও কিন্তু একই উত্তর আসবে, কিন্তু মূল নিয়মে কেপি থেকে কেসি বের করলেই ওইটাই কিন্তু বেস্ট, ঠিক আছে। তাইলে তুমি এখানে যে ভি বের করছো না, এখন সরাসরি এই যে কেসি পোর্শন দেওয়া ছিল না, তাইলে কেসি দিয়ে করলে কেসি বের, এখানে ঘনমাত্রা, আরে কি লিখি ইরেজার কই, এরপর এরপর সরাসরি ঘনমাত্রা, এরপর সরাসরি ঘনমাত্রা দিয়ে কেসি বের করলেও উত্তর একই আসবে। একই দাস তাহলে ফুল মার্কস পাওয়ার সমস্যা নেই, একই আসবে। তো মূল নিয়ম হচ্ছে যেটা করছি না যে আগে, ওইটা হচ্ছে ওভাবে করলে আর কি ভালো, সেফ জোনে থাকবা। এটা দিলাম, লিখে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা যাই। ঘ তো আমরা করলাম, এটা রিমুভ করে দিই। 6 নাম্বারটা দেখো, একটু ফাস্টে যাই। 6 নাম্বার হেসের সূত্র, এগুলো হচ্ছে দেওয়া আছে এখানে। কোলিটনের ইলেকট্রন শক্তি ফ্লোরিন অপেক্ষা মানে সর্ব মানে কি বলছে, কোলিনের ইলেকট্রনিক শক্তি ফ্লোরিন অসক্তা ফ্লোরিন অপেক্ষা বেশি কেন, ঠিক আছে। তো এটা দেখো এখানে হেসের সূত্র কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপগতিবিদ্যা বা হেসের সূত্র হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি এক ধাপে বা একাধিক ধাপে সম্পন্ন হয়, তবে বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থা মানে বিক্রিয়া ও শেষ অবস্থা উৎপাদ একই থাকলে উভয় ক্ষেত্রে মোট তাপের পরিবর্তন বা এনথ্যালপির পরিমাণ ডেলিসের মান সর্বদা কি হবে, সমান হবে, এটা দেখাই নেবা। তারপর হচ্ছে ক্লোরিনের, এটা হচ্ছে কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি থাকে কেন, এখানে এটাও তোমার ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলো একটু দেখে নিও। তারপর হচ্ছে যদি না বুঝো তাইলে ধরো ফ্লোরিন হলো একটা ছোট বাসা, যেখানে ধরো এই যে দেখো ফ্লোরিন একটা ছোট বাসা, সেখানে ধরো 7 জন মানুষ গাদাগাদি করে থাকে, তাইলে কি সেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে না? সেখানে নতুন করে যদি কেউ ধাক্কা দিয়ে, মানে নতুন করে কেউ যদি যায়, তাহলে তারে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইবে। কিন্তু ক্লোরিন হলো একটা বড় বাসা যেখানে 7 জন থাকে, কিন্তু জায়গা কিন্তু অনেক, তাই নতুন মানুষ ইলেকট্রন গেলে তাকে ওয়েলকাম করবে, ঠিক আছে। তাই ক্লোরিন ইলেকট্রনের শক্তি কি বেশি, কিন্তু ফ্লোরিনের হচ্ছে জায়গা নাই, কিন্তু ক্লোরিন হচ্ছে কিন্তু ওয়েলকাম করবে, ওয়েলকাম মানে হচ্ছে জায়গা বেশি, তাহলে কি হবে, ইলেকট্রন আসক্তিও বেশি হবে। এভাবে মনে রাখতে পারো। গয়ের দেখো কোয়ান্টাম সংখ্যা মান হিসাব করে পরমাণুর সর্বশেষ শক্তিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটু সব দেওয়া আছে, আশা করি পারবা, যে এখানে ছক করে দেখাই দিবা। তো স্যাররা এই ছকটাই দেখতে চাই, তুমি সরাসরি টু এন দিয়েও বের করতে পারো, তাহলে এক এক দুই হয়তো পাবা। তুমি চাইলে সরাসরি টু এন দিয়েও করতে পারো, তাহলে হচ্ছে হয়তো এক দুই পাবা, ঠিক আছে। আর এমসিকিউ ট্রিক যদি আসে, এমসিকিউতে করলে এন স্কোয়ার, ধরো এন স্কোয়ার দিয়ে করবা, ধরো 4 স্কোয়ার মানে কত, 16 না, তাহলে 2 × n² মানে কত, 16 দুগুণে কত, 32, এই যে ফাইনাল আছে কত, 32। এবার ঘয়ে যাও। ঘ নম্বরে আমাদের চাইছে কি দেখি তো, ঘ নম্বরে বলছে যে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 এর বিকিরণদের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি। তো এখন একটা বিষয়কে এই জায়গায় বলি, যে দৃশ্যকল্প 1-এ আমরা রিডবার ধ্রুবক RS কি ব্যবহার করি, যার মান সাধারণত সেন্টিমিটার ইনভার্সে দেওয়া থাকে, 678 সেন্টিমিটার ইনভার্স অন। কিন্তু দৃশ্যকল্প 2-এ প্লাঙ্কের ধ্রুবক ব্যবহার করার জন্য আমরা কি জুল একক ব্যবহার করব।
যাকে এসআই এককে, জুল একক কিন্তু এসআই এককে, এটা খেয়াল রাখো। তারপর মান দুটি তুলনা করলে অবশ্যই দৃশ্যকল্প একের আর এস কে মিটার ইনভার্স কিন্তু নিতে হবে। এটা খেয়াল রাখো যে এর জন্য মানটাকে 100 দিয়ে আমাদের গুণ করে বানিয়ে নিতে হবে, বুঝছো? তো ন্যানোমিটার এককে যেমন কনভার্ট করে আমরা করি না, ধরো স্টুডেন্ট মিটার থেকে ন্যানোমিটারে যেতে হলে 10⁹ দ্বারা গুণ করি আমরা। 486 ন্যানোমিটার মানে এটা দৃশ্যমান আলো এবং নীলাভ সবুজ শৈবাল। তো এইটা তোমার হচ্ছে এখানে একটু দেখাইতে হবে। আমি আছে ডিটেলসই দেখাই দিই, দেখো হতে যে বলছে যে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 বিকিরণদ্বয়ের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তো নিচে দৃশ্যকল্প বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরো দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে এখানে লিখব দৃশ্যকল্প আচ্ছা, দৃশ্যকল্প 1 এর ক্ষেত্রে একটু দেখো চিত্রটার দিকে তাকাই। ইলেকট্রন কিন্তু চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে পড়ছে, তাহলে উচ্চ শক্তি স্তর n2 কত ধরবা 4, আর নিম্ন শক্তি স্তর n মান কত ধরবা 2 ধরবা। তাহলে উচ্চ শক্তি স্তর তো 4, আর নিম্ন নিম্ন শক্তি স্তর n মান কত 2। রিডবার ধ্রুবক আর এইচ এর মান কত 109 700 109 678, সরি 109 678 সেন্টিমিটার ইনভার্স 1। এটাকে আমাদের করতে হবে মিটার ইনভার্স এর কেমন 1.1.09678 ইন্টু মিটার ইনভার্স 1। ধরি নির্গত তো বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ধরো λ1, তাইলে ধরি λ1, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই, আমরা সূত্র জানি 1 ডিভাইড বাই λ1 ইকুয়ালস টু আর এস ইন্টু 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার। আর এইচ এর মান আমরা যদি বসাই 1.09678 ইন্টু 10⁻7 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 স্কোয়ার। ক্যালকুলেশন করো, এটাকে সরাই দিই, ক্যালকুলেশন করলে কত আসে কিন্তু মিটার ইনভার্স 1। একবার ক্যালকুলেশন করে দিই তোমাদের সুবিধার্থে। এটা সিম্পলিফাই করে 1.09678 ইন্টু 10⁻7 মানে 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1/16 মিটার ইনভার্স 1। এখানে 1 পয়েন্ট লসাগু করার পর আমার এখানে ধরো 4 মাইনাস 1, তাহলে কত 3/16 3/16 মিটার ইনভার্স 1 বা 1 ডিভাইড ল্যামডার মান আসে 2056462.5 মিটার ইনভার্স। এটা কিসের মান আসছে, এটা কিন্তু 1 ডিভাইডেড বাই λ1 এর মান আসছে। তাহলে λ1 এর মান কত হবে আমাদের উল্টাই দিতে হবে। সুতরাং λ1 ইকুয়ালস টু কি হবে 1 ডিভাইডেড বাই এই যে ওইটা 2056462.5। তো এটা মিটার, যেহেতু মিটার ইনভার্স ছিল এবার মিটার হয়ে যাবে। এভাবে একটা দেখালে সুন্দর হয় আর কি। তো দেখো একবার আমরা করে দিই 4.27 ইন্টু 10⁻, একবার কিন্তু ন্যানোমিটার নিতে আছে, এই জন্য 10⁻9 দ্বারা গুণ করবো।
একক কি আসবে? ন্যানোমিটারে। ন্যানোমিটারে যদি আসে তাইলে হচ্ছে এখানে ফাইনাল আনসার আমাদের 486.27 ন্যানোমিটার আসলো। আমার এই দৃশ্যকল্প 2 গেল, এখন দৃশ্যকল্প 2 বাকি আছে না? তাইলে দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে দেওয়া আছে, দেখি তো দৃশ্যকল্প 2 এর ক্ষেত্রে দেওয়া আছে নির্গত, আচ্ছা হ্যাঁ, নির্গত বিকিরণের শক্তি E 3.03, এটা তো -9। আচ্ছা তাইলে শক্তি, নির্গত বিকিরণের শক্তি ইজ ইকুয়াল টু 3.03 ইন্টু 10⁻⁻19 জুল। হ্যালো, তাহলে প্রাঙ্কের ধ্রুবক এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জেএস। আলোর বেগ আমরা কি জানি? সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ ms ইনভার্স 1। ধরি বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 ধরি। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বতে আমরা জানি, প্লাঙ্কের আমরা কি জানি? ই ইজ ইকুয়াল টু এসসি বাই ল্যামডা, ইজ ইকুয়াল টু এসসি বাই ল্যামডা, না এখানে হলো ল্যামডা 2 দিবা, ঠিক আছে? এইচ এর মান বসাই পরে, আচ্ছা বসানোর আগে আমরা একটু সিম্পলিফাই করি। এখানে আমরা ল্যামডা 2 দিতে বের করব, একটু আর গুণ তুমি করলে তাহলে এসসি বাই ই হবে, এসসি বাই ই হবে, হইলো? তাহলে এখন এইচ এর মানটা আমরা বসাই। এইচ এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10⁸। আচ্ছা, আর এটা হচ্ছে এর মান 3.03 ইন্টু 10⁻⁻19 মিটার। ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে 6.5603 ইন্টু 10⁻⁻7 মিটার। সুতরাং ল্যামডা 2 আমাদের ওই যে ন্যানোমিটার না বাদ আছে না, তাহলে 6.5603 ইন্টু 10⁻⁻7 কত দ্বারা গুণ করবো? 10⁻⁻9, এবং সেটা কিসে যাবে? ন্যানোমিটারে যাবে। কত আসে? 656.03 ন্যানোমিটার। তো বিশ্লেষণ এখন করো ল্যামডা আর ল্যামডা 2 ভিতরে কোনটা বড় কোনটা ছোট, এখানে শর্ট করে দিয়ে দিই। যে দেখো আমরা বিশ্লেষণ করার পর কি পাই, যে ল্যামডা 2 ল্যামডা 1 এর থেকে কি বড়। তাহলে সুতরাং গাণিতিক বিশ্লেষণে প্রমাণিত কি হয়, যে দৃশ্যকল্প 2 এর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যকল্প 1 এর থেকে বেশি। এভাবে দেখে এটা কি অ্যান্সার। তো আমরা এটা একটু আন্ডারলাইন করে দিই। তোমরা একটু স্পিড বাড়াই নিও, যেহেতু তোমাদের সময় খুব কম। ডিটেলসে দিলাম, নেক্সটে যাই। নেক্সট 7 নাম্বার। 7 নাম্বারটা হচ্ছে, দেখো 7 নাম্বারে দেওয়া আছে যে অ্যান্টিঅক্সিডেন্ট কি। অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো একটু দেখো। তারপর এখন দেওয়া আছে বিএসটি, এই যে বিএসটি বিএইচএ, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে এখানে তোমার শিক্ষা পরীক্ষা সেল কেন ব্যবহার করা হয়, এটা একটা কমন প্রশ্ন, যে দেওয়া আছে সব দেখো। গত বছর এক যৌগের গঠন আকৃতি সংকলনের মাধ্যমে ব্যাখ্যা করো, এক্স ওয়াই জ্বালানি হিসেবে কোনটি অধিক, এটা আমাদের দেখাইতে হবে। আমরা বলতে যাই
এখানে দেওয়া আছে যে এক যৌগের সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে অ্যালকেন যার সাধারণ সঙ্গে CnH2n+2 এক্স এর আণবিক ভর কত 16। তারপর এখানে তোমার দেওয়া আছে যে আমরা এন এর মান করে যৌগটির CH4 আমরা আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করার পর তারপর CH4 এ আমাদের কি সংকরায়ন ঘটে, sp3 সংকরায়ন ঘটে। তাহলে sp3 সংকরায়ন যদি ঘটে, তারপর এখানে আবার একটু স্বাভাবিক অবস্থা ইলেকট্রন বিন্যাস দেখাইতে হবে, উত্তেজিত অবস্থা দেখাইতে হবে 2px1 2py1। তারপর এই যে চতুর্থ স্তরে সর্বাধিক দূরত্বে অবস্থান করার জন্য সুষম চতুর্থ স্তরকে বা টেট্রাহেড্রন প্রসারিত করে। এরপর 4টি 1s sp3 সংকর অরবিটের সাথে সামনাসামনি বা সিগমা ওভারল্যাপ করে। ওইটা চিত্রটা দেখাই নিও, CH4 এর চিত্রটা দেখাই নিও, যেভাবে লেপিং এর ওই যে চিত্রগুলো দেখাই দিও বইতে আছে। ভ্যাসফার তত্ত্ব অনুযায়ী বন্ধন জোড় ইলেকট্রন মধ্যাকার বিকর্ষণ ন্যূনতম করার জন্য CH4 অণুর আকৃতি কি হয়, সুষম চতুস্তলীয় হয়, যার বন্ধন কোণ 109.5 ডিগ্রি। অনেকে হিস্ট্রিক নাম্বার এইগুলো দিয়েও দেখাইতে পারো, কিন্তু স্যার রাইটে দিলে মার্ক কাটতে পারে, এই তো আমরা অ্যাডমিশন ইউজ করি। তো আকৃতি বোঝানোর ক্ষেত্রে তোমরা ধরো এভাবে মনে রাখো যে ধরো 3টা পা উপরে, ঠিক আছে, 3টা পা আর একটা উপরে কিন্তু থাকবে, যেমন মিথেন অণুর আকৃতি তাহলে কি হয়, ট্রাইপডের মতো হয়, মানে কি সুষম চতুস্তলিক। বন্ধন কোণের মান এখানে 109.5 ডিগ্রি, যেন কোনোভাবেই খাতায় লিখতে না ভুল করো, যদি না লেখো এটা তাহলে কিন্তু 0 মার্কস। তার এই মার্কসটা খুলবে, পার্সিয়াল তো অবশ্যই দিবে, লিখলে মার্ক আছে, সমস্যা নাই। তো ঘ নাম্বারটা যাও, দহন তাপের এক্স হচ্ছে মিথেন, ওয়াই যৌগের সম্পৃক্ত হাইড্রোকার্বন আণবিক ভর 30, 14 14n+2 ওয়াই যৌগটি হলো C2H6। তারপর হচ্ছে জ্বালানি কতটা উত্তম তা নির্ভর করে ক্যালোরিফিনের মান বা প্রতিদহনে কত উৎপন্ন হয় তার উপর। এখানে এটা দেখাই দিবা। তারপর এখানে ব্যাখ্যা যা দেওয়া আছে সবই দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে, সব থেকে দেখা যায় পাওয়া যায়। সুতরাং এত 45.5 কিলোজুল তাপ পাওয়া যায়। জ্বালানি পোড়ালে ওয়াই অপেক্ষায় এক্স থেকে বেশি তাপ শক্তি পাওয়া যায়, সুতরাং জ্বালানি হিসেবে ওয়াই অপেক্ষায় এক্স অধিক উত্তম। তো এখানে অনেক ভুল করতে পারো। ধরো প্রথম ভুলটা কি, যে প্রশ্নে কার্বনের দহন তাপ দেখে তোমরা কনফিউজ হয়ে যাইতে পারো। যেমন আমরা কি জানি কার্বন প্লাস অক্সিজেন, এটা কি কার্বন ডাই অক্সাইড না, তাহলে এখানে এই কার্বন ডাই অক্সাইডের গঠন আবার H2 প্লাস 1/2 O2, এটা কি H2O, H2O, এটা কি হাইড্রোজেনের পানির গঠন। দহন তাপ যা, এখানে উৎপাদের তাপও কিন্তু, উৎপাদের গঠন তাপও কিন্তু তাই, ঠিক আছে, নাম শুনে ভয় পাওয়া যাবে না। তাহলে আমি এখানে লিখেছি যে দহন তাপ, দহন তাপ যা, দহন তাপ যা উৎপাদের গঠন তাপও তাই। উৎপাদের গঠন তাপও তাই। আবার একটা ভুল করতে পারে, যেমন ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার মোলের মান দেখো এখানে 760 কিলোজুল আর হচ্ছে 1365 কিলোজুল। দেখি বড় করে তোমরা বলে দিতে পারো যে তোমার হচ্ছে যেহেতু 1365 বড়, তাই ওয়াই ভালো জ্বালানি। কিন্তু যেটা বললে কিন্তু হবে না। আমরা ধরো বাজার থেকে 1 মোল বা 2 গ্রাম মোল যদি গ্যাস কিনি, আমরা কিন্তু কেজি বা গ্রাম হিসেবে কিনি, তাই 1 গ্রামকে বেশি তাপ দিচ্ছে সেটা দেখাতে হবে। 1 গ্রাম মিথেন কত, 47.5, আর ইথেন কত 45.5, তাহলে মিথেনে কি বেস্ট জ্বালানি, এই জন্য কি মিথেন কিন্তু বেস্ট জ্বালানি। তাহলে ওয়াই হচ্ছে আমাদের কি ছিল, এক্স ছিল, ওয়াই অপেক্ষা এক্স অধিক উত্তম। হ্যাঁ, এক্স ছিল কিন্তু আমাদের কি মিথেন CH4। মানে অনেকে ভুল করে কি করবে, যে মোলের মান মোলের মান ধরো 700, ওই যে কত 760 কিলোজুল আর তোমার হচ্ছে 1365 কিলোজুল। তো এখানে 1365 বড়,
1365 কি বড়, তাইলে এইভাবে বলে যে ওয়াই জ্বালানি ভালো। অনেকে বলতে পারো যে ওয়াই জ্বালানি ভালো, কিন্তু না, ঠিক আছে, সাবধান। কিন্তু এটা থেকে ধরো আমরা বাজার থেকে 1 মোল বা 2 গ্রাম, আমরা 2 মোল মোল গ্যাস কিনি। আমরা কিন্তু বাজার থেকে 1 মোল বা 2 মোল গ্যাস কিনি না। আবার বলি, ভুল বলতে আসতেছে, আমরা কিন্তু 1 মোল 1 মোল বা 2 মোল গ্যাস কিনি না। আমরা কিন্তু 1 মোল বা 2 মোল গ্যাস কিনি না, আমরা কেজি বা গ্রাম হিসেবে কিনি। কেজি বা গ্রাম হিসাবে কিন্তু কিনি, ঠিক আছে, কেজি বা গ্রাম হিসেবে কিন্তু কিনি। তোমরা যে এখানে মোলের মান এভাবে বললে দেখাইলে, আমরা তো বাজারে মোল হিসাবে কনসিডার করি না, আমরা তো গ্রাম বা কেজি হিসেবে কিনি, তাইলে কিন্তু তোমার ওভাবে হবে না। তাই এক এক গ্রামকে বেশি তাপ দিচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে 1 গ্রাম মিথেন কত, 1 গ্রাম মিথেন হচ্ছে 47.5, আর ইথেন কত 45.5। তাহলে কত, মিথেনই বেস্ট জ্বালানি। মিথেনই কি বেস্ট জ্বালানি। পরেরটা যাও, 8 নাম্বার বলছে হুন্ডের নীতি কি কমন AgNO3 কেউ রঙিন বোতলে কেন রাখা হয়। সবাই জানো হুন্ডের নীতি কি, এটা আর কেউ না পারলেও সবাই পারার কথা আশা করি। এখানে সিলভার নাইট্রেট AgNO3 এটা আলোক সংবেদনশীল বা ফটন সেন্সিটিভ রাসায়নিক পদার্থ, এটা দেখাইও। তারপর হচ্ছে তোমার এখানে এটি বাইরের আলো, সূর্যালোকে বা অতিবেগুনি রশ্মি শোষণ করে, খুব সহজেই বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে বিয়োজিত হয় এটা ধাতব সিলভার নাইট্রোজেন ইন্টু NO2 গ্যাস অধিক উৎপন্ন করে, এটা দেখাই দিবা। রঙিন বোতল বা বাদামি বা অ্যাম্বার রঙে বোতল ব্যবহার করলে বোতলের ভিতরে আলো প্রবেশ করতে পারে না, ফলে আলোর উপস্থিতি AgNO3 এর বিয়োজন রোধ করা সম্ভব হয়। এই কারণে রঙিন বোতলে সংরক্ষণ করা যায়। এখন AgNO3 হলো কিন্তু কেমিস্ট্রি একটা মারাত্মক জিনিস। রোদে গেলেই সে কিন্তু জলে পুড়ে ছাই হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। তাই বোতলে রোদ থেকে বাঁচাতে রঙিন বোতলের প্যাকেটে রাখা হয়, ঠিক আছে। এভাবে মেনশন করে দিতে পারো যে AgNO3 রোদে গেলেই সে জলে পুড়ে ছাই হয়, জলে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়, মানে কি বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে যায়, তাই থেকে রোদ থেকে বাঁচাতে, তাই রোদ থেকে বাঁচাতে তোমার হচ্ছে রঙিন বোতলের জ্যাকেট পরিয়ে রাখা হয়। রোদ থেকে বাঁচাতে রোদ থেকে বাঁচাতে রঙিন বোতলের জ্যাকেটে পরিয়ে রাখা হয়। গ নাম্বারটা, এর পরিষ্কারকরণ গোসল ব্যাখ্যা করো BCD। সব ব্যাখ্যা দেওয়া আছে এখানে, সব দেওয়া আছে। এটা তো টয়লেট ক্লিনার, সবাই জানো, সব দেওয়া আছে, একটু খেয়াল রাখো। সুতরাং টয়লেট ক্লিনার ময়লা জীবাণু পরিষ্কার করে। ধরো টয়লেট ক্লিনার মেকানিজম কি, এভাবে মনে রাখতে পারো যে একজন দুইজন সুপার হিরো কাজ করে। প্রথমে NaOH, যে চর্বি আর তেলের দাগকে সাবান পানি বানিয়ে ধুয়ে দেয়। আর দ্বিতীয়জন হলো NaOCl, যার কাজ হলো অক্সিজেন বুলেট, মানে জার্মান অক্সিজেন ফায়ার করা। এই বুলেটের জীবাণুর গায়ে গায়ে লাগিয়ে জীবাণু ফিনিশ করে, মেইন একদম কি পয়েন্ট, ঠিক আছে। আমি যদি কি পয়েন্ট তোমাকে বলি, যে দুইজন সুপার হিরো ধরো, একজন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে কি করে চর্বি, যে কি করে আর চর্বি আর তেলের দাগকে সাবান বানিয়ে ধুয়ে দেয়।
সাবান বানিয়ে ধুয়ে দেয়, গেল। ধরো আর একজন আছে সুপার হিরো, সেটা কি, NaOCl, NaOCl, ঠিক আছে। এটা যার কাজ কি, যার কাজ হচ্ছে তোমার যে অক্সিজেন বুলেট, অক্সিজেন বুলেট, যেমন অক্সিজেন, অক্সিজেন, অক্সিজেন বুলেট মানে কি, জায়মান অক্সিজেন ফায়ার করা, ফায়ার করা। এই বুলেটের জীবাণুর গায়ে, এই বুলেট জীবাণুর গায়ে লাগে, জীবাণু ফিনিশ হয়ে যায়। এই জীবাণু কি ফিনিশ হয়ে যায়, হতে যায়। বিওসি এবং কোনটি সমান্তরাল বিশ্লেষক কোয়াগুলেশন হবে না, এখানে দেওয়া আছে। বি হচ্ছে কি দুধ, দাঁড়া ওয়েট, বি হচ্ছে দুধ, সি হচ্ছে চিনির জলীয় দ্রবণ, ডি হচ্ছে কাদা পানি। এখানে সব দেওয়া আছে। কাদা পানি কি, চিনির জলীয় দ্রবণ কি, এটা প্রকৃত দ্রবণ। তারপর কোয়াগুলেশন বা তঞ্চন হলো একটি প্রক্রিয়া যেখানে কোনো কলয়েড বা সাসপেনশন দ্রবণে সামান্য পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য ইলেকট্রোলাইট যোগ করলেও কলয়েড কণাগুলো তড়িৎ বিশ্লেষের বিপরীত আদান দ্বারা চার্জমুক্ত হয় এবং একত্রিত ভারী উঠোন গঠন করে, যা অধ্যক্ষে বা তলনে হিসেবে জমা পড়ে। তারপর এখানে ব্যাখ্যা আছে, একটু দেখো। ছোট হয়, কোনো বৈদ্যুতিক চার্জ থাকে না। বি ডি কাদা পানি কোয়াগুলেশন হলেও, সি চিনির জলীয় দ্রবণকে তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য যোগ করলেও এর কোয়াগুলেশন অদক্ষেপ এবং ঘটবে না। আবার একটা বিষয় মনে রাখবে, তাহলে দুধে যদি আমরা লেবুর রস মানে তড়িৎ বিশ্লেষে চেপে দিই, তাহলে দুধ ফেটে ছানা হয়ে যায় না, এটাই বলে কোয়াগুলেশন। দুধ ফেটে কিন্তু ছানা হয়ে যায় না, এটাকে কি বলে, কোয়াগুলেশন বলে। কাদা পানিতে ফিটকেরি দিলেও কাদা নিচে জমে যায়, কাদা কিন্তু নিচে জমে যায়, তখন সেটাকে কি বলে, কোয়াগুলেশন বলে। কিন্তু এক গ্লাস শরবতে যদি, যেমন চিনির দ্রবণ, লেবুর রস দিলেও কি চিনি নিচে জমে যায়, যায় না, কারণ চিনি কি প্রকৃত দ্রবণ, তার কোনো চার্জ নেই, চার্জ নেই যে সে জমাট বাঁধবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি, লিখে দিই। যে দুধে, ধরো দুধে, দুধে যদি, যদি লেবুর রস, দুধে যদি আমরা লেবুর রস মানে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য ধরো চিপে দেই, দুধ ফেটে ছানা হয়ে যায় না। দুধ ফেটে ছানা হয়ে যায় না, মানে সেটাকে আমরা কি বলি, একে কোয়াগুলেশন বলা হয়। আবার কাদা পানিতে, কাদা পানিতে ফিটকিরি, কাদা পানিতে ফিটকিরি দিলেও কাদা নিচে জমে যায়, কিন্তু নিচে জমে যায়, কাদা যদি নিচে জমে যায় সেটাকে আমরা কি বলি, কোয়াগুলেশন। কোয়াগুলেশন। আবার এক গ্লাস শরবতে কিন্তু, কিন্তু কিন্তু এক গ্লাস, কিন্তু এক গ্লাস শরবতে ধরো চিনির দ্রবণ, সেটা কি চিনির দ্রবণ না, এটা কিন্তু চিনির দ্রবণ। আচ্ছা, চিনির দ্রবণ, লেবুর রস দিলে, এখন এটাকে যদি তুমি লেবুর রস দাও, লেবুর রস যদি দাও, তাহলে কি চিনি নিচে জমে যায়,
চিনি কিন্তু নিচে জমে যায় না, লেবুর রস দিলে চিনি নিচে জমে জমে যায় না, ঠিক আছে। কারণ চিনি কি প্রকৃত দ্রবণ, কোনো চার্জ নেই, সে জমাট বাঁধবে। কারণ চিনি কি প্রকৃত দ্রবণ, ঠিক আছে, কোনো চার্জ নেই, তার কিন্তু কোনো চার্জ নেই, যে সে জমাট বাঁধবে। তো এই ছিল ব্যাখ্যাগুলো একটু পড়ো, একটু লেন্দি হয়েছে ভিডিওটা, বোঝানোর ট্রাই করছি, অনেকের কনফিউশন থাকে। ভিডিওগুলো একটু দেখো, আশা আশা করি হচ্ছে ভিডিও গুলো ভালো লাগতেছে। আমি স্লাইড দিয়ে দেবো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।